হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো আমি আশা করছি এই পর্যায়ে তোমরা সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে এবং তোমরা যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। ফাইন, দৌড়ে বাটা কেইসিস কালকে ব্রাজিল হচ্ছে গিয়ে খেলে বাদ হয়ে গেছে, তাই না? বিশ্বকাপ দিয়ে ব্রাজিল বাদ, ব্রাজিল শেষ, বাদ, সব শেষ ব্রাজিলের। ব্রাজিলের এই জেনারেশনের সূর্যাস্ত হয়ে গেছে গতকালকে। সানসেট হয়েছে ব্রাজিলের, সানসেট। মানে এই যে একটা জেনারেশন ছিল, এই জেনারেশনের ভিতরে মেসিও পড়তো। তো মেসিদের জেনারেশনে এসে ওরা ওয়ার্ল্ড কাপ পাইছে। এবার আরেকটা পাওয়ার আসলে চান্সেস ক্রিয়েট হয়েছে। এমবাপ্পে তো আসলে এই জেনারেশনের পরের জেনারেশন, সে অলরেডি ওয়ার্ল্ড কাপ পাইছে, একটা হারছে, আবার পাবে। এবং ব্রাজিলের ফুল এই জেনারেশনটা ফ্লপ। ব্রাজিল হচ্ছে গিয়া হারছে, কালকে নরওয়ের সঙ্গে হারছে। তো গতকালকে আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা সাপোর্টার। তো গতকালকে আমি আসলে খুব করে চাইতেছিলাম যে ব্রাজিল যেন আসলে ম্যাচটা জিতে। এবং কেন জানি না, জীবনে প্রথমবার আমার মনে হয়েছিল যে আমি বলি ব্রাজিলের প্রেডিকশন যে ব্রাজিল জিতবে, এবং এটা বলার কারণে ব্রাজিল হারছে, আমি এটা বিশ্বাস করি। ফাইন, তো যাই হোক, যে টিম ছিল ব্রাজিল, ব্রাজিল জাপানের কাছে হেরে বাদ হইলে ব্যাপারটা খুব সুন্দর হইতো। কিন্তু ব্রাজিল শুধু শুধু কেন যে পরের রাউন্ড পর্যন্ত আসছিল আমি জানি না। আমি একজন আর্জেন্টিনার ফ্যান, যদি টক্সিক সাপোর্টার হইতাম তাহলে ডেফিনেটলি আমি খুশি হইতাম। সো আমি টক্সিক সাপোর্টার না, মনে মনে খুশি থাকলেও তোমাদেরকে অ্যাডভান্স দিতে চাবো না। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বললেন না ভাই, কষ্ট লাগে তাই না? কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এই ফুটবল ওয়ার্ল্ড কাপে যে টিমকে তুমি আসলে সাপোর্ট করবে, সেই টিম যাকে তুমি আসলে মনে প্রাণে সাপোর্ট করবে, সেই টিম যখন আসলে বাদ হয়, আমরা জানি যে টিমের যে অবস্থা তাতে আসলে এটা বাদ হওয়ারই কথা। কিন্তু তারপরেও মেনে নিতে কষ্ট হয়, কজ প্রত্যেক বছর তো ওয়ার্ল্ড কাপ হবে না, 4 বছর পরে পরে হবে, তাই না? তাহলে এতটুকু শিওর যে ব্রাজিল 28 বছর ব্যবধানে ওয়ার্ল্ড কাপ পাইতে পারে। যদি 30-এর ওয়ার্ল্ড কাপ পায় তাহলে 28 বছরের ব্যবধান, 2002-এ পাইছিল, 30-এও যদি পায় পরেরটা, তাহলে হবে 28 বছর। তো ব্রাজিলের একটা জেনারেশনের সানসেট হয়েছে, আরেকটা জেনারেশন তৈরি করতে হবে নতুন করে। তাহলে 30-এ তো আমি আসলে কোনোভাবেই চিন্তা করতে পারি না। তো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের যারা সমর্থক আছো, তাদের এখন আসলে এইটাই চিন্তা করা উচিত যে এই জীবন দশায় একটা ওয়ার্ল্ড কাপ দেখা পসিবল হবে কিনা। এবং এইটা সব থেকে বিউটিফুল অনুভূতি, সব থেকে সুন্দরতম অনুভূতি হচ্ছে কি এটা, যে আমার এই ছোট্ট জীবন দশায় আমার সাপোর্ট করা টিমের হাতে ওয়ার্ল্ড কাপ দেখতে চাই। সো এরকম একটি ফেস দিয়ে আর্জেন্টিনা সাপোর্টার যারা আমরা বের হয়ে আসছি। সো এটা অনেক বেশি প্রেশারের এবং প্রাপ্তি তখন অনেক আনন্দের হয়। এখন এমন অবস্থা, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা যদি সেকেন্ড টাইম ওয়ার্ল্ড কাপ পায় আমি খুব অবাক হব না। আবার এটাও সত্য, আর্জেন্টিনা যদি তার নেক্সট ম্যাচে হেরে যায়, তাতেও আমি অবাক হব না মিশরের সঙ্গে। তবে এটা হওয়ার কথা না, তাই না? নরওয়ে অনেক ভালো টিমই ছিল। স্যার আর্জেন্টিনার সাপোর্ট করি, বাট নেইমারের জন্য কষ্ট লাগতেছে, তুহিন বলছো। হ্যাঁ, এখন তো আমি কখনো বলছি যে নেইমারের জন্য আমার কষ্ট লাগে না? আমার অনেক বেশি কষ্ট লাগছে নেইমারের জন্য, এবং নেইমার এই কষ্টটা ডিজার্ভ করে। নেইমার এই কষ্টটা ডিজার্ভ করে, আমি বলবো নেইমার এই কষ্টটা ডিজার্ভ করে। আর নেইমারের লাস্টে ওই সময় নামানোর দরকার কি আমি আসলে বুঝলাম না। ব্রাজিল টিম খেলে হারছে, নেইমারের ওই মুহূর্তে না নামাইলে আমার কাছে মনে হতো দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন। ওরকম তখন নেমে আসলে তেমন কিছু করার ছিল বলে আমার মনে হয় না। ফাইন। আর নেইমারের যে অবস্থা, আমার তো মনে হয় ব্রাজিল টিমে নেইমারের এই মুহূর্তে অবস্থান হওয়া ঠিক না। কিন্তু চোখের পানি সব থেকে মূল্যবান, তার ইমোশনকে আমরা ডেফিনেটলি আসলে মূল্য দিতে শিখবো, তাই না? সো ওই অর্থে নেইমারের জন্য খারাপই লাগছে, তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল। আই স্টিল রিমেম্বার একবার চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে যখন হচ্ছে মেসি নেইমার একত্রেই খেলতেছে পিএসজির সঙ্গে বার্সেলোনা, এমন একটা অ্যাগ্রিগেশনে ছিল যে 6-1 গোলে জিততে হবে সেকেন্ড ম্যাচটা। প্রথম ম্যাচে মনে হয় 4-1 গোলে হারছিল বা 4-0 গোলে হারছিল। তো অ্যাগ্রিগেশন ছিল 6-1 গোলে জিততে হবে, দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল ছিল পিএসজির সঙ্গে। মনে হয় এটা 17-র খেলা, 17, হ্যাঁ 16-17 হবে। সো দ্যাট ডে নেইমার সেইড যে আমাদের হচ্ছে 99%, 99% বিশ্বাস, আর 1% হচ্ছে গিয়া 1% বিশ্বাস এবং 99% এফোর্ট দিয়ে আমরা আসলে এই ম্যাচটি খেলতে নামবো, এবং সেই ম্যাচে তারা 6-1 গোলে পিএসজিকে হারায়। সো দ্যাট ডে আমার কাছে নেইমারকে মনে হয়েছিল দ্যাট ওয়াজ আ ম্যাচ। তোমরা হয়তো বা দেখে থাকছো, যারা চ্যাম্পিয়ন্স লিগ দেখছো, এই ম্যাচটা একটা স্পেশাল ম্যাচ ছিল, দেখো এবার। সো সেই নেইমার, ব্রাজিল বাদ হয়ে গেছে, এত কথা আমরা না যাই, আমরা পড়ালেখার দিকে আসি, তাই না? আমরা এখন আস্তে আস্তে করে
পড়ালেখা ছিল, হ্যাঁ। প্রথম ম্যাচে ছিল হচ্ছে 4-0, এরপরে সেই 6-1 হয়েছিল, 6টা গোল দিছিল পিএসজি রে। মেসি, নেইমার, সুয়ারেস তখন হচ্ছে গিয়া ত্রিশূল বার্সেলোনা। সো ওই নেইমারকে দেখতে দেখতে অভ্যস্ত আমি ছিলাম, বাট ব্রাজিল টিমের খেলা দেখে খুব ফ্রাস্ট্রেটিং লাগে। তবে আমার এটা দেখে ভালো লাগে যখন নরওয়ে, যখন আসলে ডার্ক হর্স, যখন হালান্ড আসলে গোল করে, তখন আমার দেখতে ভালো লাগে, তাই না? আমরা সবসময় চাবো যে নতুন ফুটবল টিম উঠে আসুক, এবং দ্য থিং ইজ, নরওয়ের সঙ্গে ব্রাজিল কখনোই জিতে নেয়, কখনোই নরওয়ের সঙ্গে ব্রাজিল এর আগে জিতে নেয়। সো এই ম্যাচেও জিতে নেয়। ইভেন ইফ এটাও সত্য, নরওয়ের সঙ্গে আর্জেন্টিনাও কখনো জিতে নেয়, যদিও খেলা একটা হয়েছে। যাই হোক স্যার, আপনার ভবিষ্যৎবাণী মিলে গেছে। থ্যাংক ইউ সিয়াম, থ্যাংক ইউ সিয়াম, আপনার ভবিষ্যৎবাণী মিলে গেছে বলছো, কিন্তু আমি তো গতকালকে বলতেছিলাম ব্রাজিল উঠবে, 50-50 বলছিলাম। আমি প্রেডিকশন করছিলাম 4টা ফাইনাল সেমিফাইনালিস্ট, একটা হচ্ছে আর্জেন্টিনা, আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি, এবং এটা বলতে হবে, এখন বাদ হতে পারে প্রেডিকশন, কেউ গণক না, কেউ ব্ল্যাক ম্যাজিক জানে না। সো আর্জেন্টিনা, ফ্রান্স, এই দুইটা আমি ধরে রাখছি যে এই দুইটা আছে সেমিফাইনালে। যাও, ব্রাজিলকে আমি 50-50 করছিলাম, তাও ব্রাজিলকেই আমি আসলে থ্রু ভাবছিলাম, কিন্তু ব্রাজিল তো এখান থেকেই উঠতে পারলো না। সো এখান থেকে নরওয়ে যাবে, আর নরওয়ের সঙ্গে খেলা এখান থেকে হচ্ছে গিয়ে ইংল্যান্ড, ইংল্যান্ডই তো। সো আই থিঙ্ক ইংল্যান্ড, ইংল্যান্ড হবে, ব্রাজিল রিপ্লেস হবে, ইংল্যান্ড হবে আর কি, হ্যাঁ। আর ওই দিক থেকে স্পেন আসবে। যাই হোক, টেলিপ্যাথিক কানেকশন, হ্যাঁ, টেলিপ্যাথিক কানেকশন, টেলিপ্যাথিক কানেকশনটা বেসিক্যালি ব্রাজিলের জন্য থাকার কথা ছিল, 5বারের ওয়ার্ল্ড কাপ জয়ী, মানে টেলিপ্যাথি তো তাদের দিকে থাকবে, তাই না? কিন্তু ব্রাজিল এমনই খেলা দিছে, টেলিপ্যাথিক কানেকশনের ঊর্ধ্বে উঠে গেছে। যাই হোক, এই আলোচনাকে আমরা এখন প্রেসাইজ করি, আমরা এবার একটু পড়ালেখা আসি, অনেক আলোচনা হয়ে গেছে, তাই না? এই আলোচনা শুরু করলে আলোচনা অনেক মধুর হবে, অনেক সুন্দর চলবে। তো কিন্তু আমাদের পড়ালেখাটা এখন শুরু করে দিতে হবে। আগের লেকচারটা করি নাই, আগের লেকচারটা করো নাই, আগের লেকচারটা করতে হবে। 4 নম্বর লেকচার, আমরা ওই 4 নম্বর লেকচারে ভেক্টর সামেশনকে আরেকটু ইন ডিটেলসে দেখেছিলাম। ভাই, আপনি রিয়েল ফুটবল ফ্যান। এখন আমি জানি না রিয়েল ফুটবল ফ্যানের কি কি বৈশিষ্ট্য থাকে, তবে রিয়েল ফুটবল ফ্যান কখনো একটা টিম সাপোর্ট করে না, এটা হচ্ছে ট্রু, তাই না? একটা টিম থাকে, তার ওইটা সাপোর্ট করে ইমোশনে, সেটা হচ্ছে রিয়েল সাপোর্ট, যেটা হচ্ছে আমি আর্জেন্টিনাকে করি। এই মুহূর্তে আর্জেন্টিনা স্ট্র্যাটেজিক্যালিও একদম খারাপ না, যদিও আমি বলবো না নট দ্য বেস্ট, তারপরেও সাপোর্ট করার মতোই হবে লজিক্যালিও। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তুমি অনেক টিমকেই সাপোর্ট করবা আর কি, হ্যাঁ। ফুটবল ভালো লাগার একটা ব্যাপার, নিজের টিম বাদ গেলেই যে ফুটবল ওয়ার্ল্ড কাপ আর দেখা যাবে না, এইটা যাদের জন্য সত্য, তারা ফুটবলের সৌন্দর্যটা একটু কম বুঝে বলে আমি মনে করি। ব্যতীত অন্য কিছু হলে তোমরা জেনে থাকবা। আজকে খেলা হবে, হ্যাঁ, আজকে খেলা হবে স্পেন আর পর্তুগালের খেলা মনে হয় আজকে, তাই না? তো স্পেন হচ্ছে পর্তুগাল হচ্ছে স্পেন কিলার, পর্তুগাল হচ্ছে স্পেন কিলার, আর স্পেন হচ্ছে ফ্রান্স কিলার। তো এমন একটা ব্যাপার, ফ্রান্সের সঙ্গে স্পেনে খেলা হইলে ইউজুয়ালি এইটাই টেলিপ্যাথিক কানেকশন যে জিতে যায় স্পেন। আবার এয়া সত্য যে স্পেনের সঙ্গে পর্তুগালের দেখা হইলে ইউজুয়ালি, এর আগের ব্যাপারগুলো আমরা দেখছি, তাই না? ইউরোতেও আমরা দেখছি, তো জিতে যায় পর্তুগাল। আবার এই পর্তুগালের সঙ্গে ফ্রান্সের খেলা হলে ফ্রান্সই জিতবে। তো এই একটা ব্যাপার থাকে। তো যাই হোক, অরেভার দ্য কেসিস, আমি এর আগে পর্যন্ত জানতাম বা মানছিলাম যে স্ক্রিপ্টেড ফিফা এবার হচ্ছে, রিগড সব ম্যাচ। কিন্তু কালকে ব্রাজিলে হারা দেখে আমার কাছে মনে হয়েছে স্ক্রিপ্টও কাজে আসে নাই। পেনাল্টি পাইয়া যদি তুমি মিস করো, তাহলে তুমি কেমনে ম্যাচ জিতবা? ওকে, এবার আসো আমরা একটু ক্লাসে ঢুকি, এরপরে আমরা অন্যান্য সব আলোচনা আবারও যেতে পারবো। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, অবশ্যই তোমরা রিমেম্বার করবা, আমরা লাস্ট ক্লাসে 4টা ক্লাস আমরা করেছি, এবং লাস্ট ক্লাসে আমরা ভেক্টর সামেশন পড়েছি। ভেক্টর সামেশনকে আরেকটু ডিটেলসে দেখছিলাম, আমরা ভেক্টরের ম্যাক্সিমাম সামেশন কেমনে বের করে, মিনিমাম সামেশন কি, 90 ডিগ্রিতে কি, এই ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি, ঠিক আছে? সো আজকে আমরা এর পরে যে অংশ আছে সেই অংশগুলোর দিকে যাব, তাই না? আমরা এখন এর পরবর্তী অংশগুলোর দিকে যাব। তো প্রথমে আমি যে টপিকটা পড়ব, প্রথমেই আমরা যে টপিকটা দেখব, প্রথমে আমরা যে টপিকটা দেখব, এই টপিকটা তুমি ডিরেক্টলি বইয়ে দেখবা না, বাট খুবই ইম্পর্টেন্ট কথা, এমন আহামরি কিছুও না। আমরা ভেক্টরকে লম্বালম্বি 2টা উপাংশে ভাগ করতে দেখেছি, আমরা ভেক্টরকে 2টা লম্ব উপাংশে ভাগ করেছিলাম। এইটা আমরা 2 নম্বর ক্লাসেই করছিলাম, ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করেছিলাম আমরা। ভেক্টরের লম্ব উপাংশ, তাই না? ভেক্টরের লম্ব উপাংশে ভাগ করছিলাম, লম্ব উপাংশে ভাগ করছিলাম আমরা, ভেক্টরের লম্ব উপাংশে
ভাগ করা দেখেছিলাম, 90 ডিগ্রি কোণে দুইটা উপাংশে ভাগ করা আমরা ভেক্টরে দেখেছি। আমরা এটা দেখেছিলাম যদি একটা ভেক্টর থাকে, আমি মনে করাই দিচ্ছি, বারবার একটা জিনিস তোমাদেরকে বলে দেই, দ্যাট বিকজ যে ক্লাস করলেই যেন পড়াটা হয়ে যায়। আমি এটা খুব ভালো মতো জানি, এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে 95% স্টুডেন্টই পড়তে বসবে না, ইহা সত্য কথা, তাই না? 95% স্টুডেন্ট পড়তে বসবে না, এবং আমিও তাই করতাম। তো এই ক্ষেত্রে তুমি যেটা সর্বোচ্চ করতে পারো সেটা হচ্ছে ক্লাসটা করতে পারো। ক্লাসে আমি বেশি প্যারা দিব না, বরঞ্চ ভালো হবে, দেখবো ফুটবলে আলাপ করতে করতে ভেক্টর পরে ফেলতেছি, তাই না? তো ক্লাসটি যদি করো তাহলে তুমি দেখবা ভেক্টর চ্যাপ্টারটা তুমি না চাইতেও তোমার ভিতরে ইনস্টল হবে। তো তখন প্রথম চ্যাপ্টারের অ্যাডভান্টেজটা পাবা আর কি, এটাই। যাই হোক, তো এবার আসো, আমরা এটা জানি, এটা যদি একটা ভেক্টর হয় আর, এবং এটা যদি আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে দুইটা লম্ব উপাংশে আমরা এটাকে ভাগ করে ফেলতে পারবো। একটা হচ্ছে আনুভূমিক বরাবর একটা অংশ, আর একটা হচ্ছে উলম্ব বরাবর একটা অংশ। আমরা এটা জেনেছিলাম, যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ হবে। তো এই বরাবর কোণটা যেহেতু আনুভূমিকের সঙ্গে, এখানে হচ্ছে আর কস থিটা, আর কস থিটা, আর এই উলম্ব বরাবর অংশটা হবে হচ্ছে আর সাইন থিটা। আমরা এটা ডিটেলসে দেখছি, যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ হয়। এখন এই দুটো উপাংশ তো সহজ, দুইটা উপাংশই লম্ব আছে, দেখো দুইটাই যে অংশ এরা কিন্তু লম্ব, এদের মাঝের কোণ 90 ডিগ্রি। যে দুইটা ভাগে আমরা ভাগ করছি এটা ভেক্টর বিভাজন, এবং এরা লম্বালম্বী বিভাজন, এটাকে আমরা বলতে পারবো লম্ব বিভাজন, লম্ব বিভাজন। এখন তোমার এটা জানতে ইচ্ছা করার কথা যে আমি একটা ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করব, বাট নট নেসেসারিলি সবসময় সেটা লম্ব হইতে হবে। পানি এমনও তো হতে পারতো যে আমি দুইটা অংশে ভাগ করব, তারা পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। যেমন খেয়াল করো, এখানে দুইটা উপাংশ কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি। তো আমরা চাইলে যে কোনো উপাংশ ভাগ করতে চাইতে পারি, যেটা তোফাজ্জল স্যারের বইয়ে অনেক আগে আসলে দেখায় দেওয়া ছিল। তপন স্যারের বইয়ে বলো বা পরবর্তী বইগুলোতে এটা ক্যারি করে নেয়, বাট এইটা আমাদের জানা থাকা উচিত। তো আমরা কোনো কিছু বাদ দিতে চাবো না, তো আমরা সেটা দেখে নিই। এটা তুমি বইয়ে ডিরেক্টলি না পাওয়ার চান্সেস হাই, কিন্তু আমরা দেখে নিলে খুব সহজেই বুঝে যাব। ভেক্টরের যে কোনো কোণে উপাংশে বিভাজন, ভেক্টর এর যে কোনো কোণে, যে কোনো কোণে উপাংশে বিভাজন, বিভাজন মানে হতে পারে আমরা চাইতেছি দুইটা অংশে ভাগ করব, এবং দুইটা অংশ 60 ডিগ্রি কোণে আছে, বা এরকম কোনো একটা কোণের বন্টনে আছে। সেই ক্ষেত্রে আমরা উপাংশ কেমনে বের করব, এটা দেখতে চাই। তো দেখো লেটস সে এটা একটা ভেক্টর, মজা বাবা, দেখো এই যে হয়ে যাবে এখনই, এটা একটা ভেক্টর, হ্যাঁ, এটাকে আমরা ভাগ করব। সো আমি দুইটা ভাগে ভাগ করব, একটা অংশ এই দিক বরাবর নিব, একটা অংশ নিব এই দিক বরাবর, আরেকটা অংশ নিব এই দিক বরাবর। স্পষ্টতই দেখতে পাচ্তেছো এই দুইটা অংশ কিন্তু 90 ডিগ্রি কোণে নাই, এরা 90 ডিগ্রি কোণে নাই। তাহলে এরকম হতে পারে যে এই ভেক্টরটা লেটস আর, এই পাশের সঙ্গে আছে আলফা কোণে, আর এই পাশের সঙ্গে আছে বিটা কোণে। দেখতে পাচ্ছ, এটা আলফা কোণে, এটা বিটা কোণে। এখন আলফা বিটার যোগফল 90 না? তো এরকমও তো একটা অবস্থানে আমরা তাকে ভাগ করতে চাইতে পারি, তাই না? তো আমরা এই দুইটা অংশের মান বের করতে চাই, যে দুইটার মান তখন কি হবে। তখন কিন্তু ডিরেক্টলি কস্তিটা লিখে দিলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না, তাই না? ফাইন। তাহলে এই পর্যায়ে এখানে আমরা ত্রিভুজ বিধি সম্পর্কে জানবো। ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টর এর এই টপিকটা পড়ে তারপরে আমরা আলোচনা করব। আগে একটু পড়ে আগায়নি। ভেক্টরের ত্রিভুজ বিধি, তো ভেক্টরের ত্রিভুজ বিধিতে কি বলেছে? ত্রিভুজ বিধিতে বলেছে একটা ত্রিভুজের তিনটা বাহুতে তিনটা ভেক্টর থাকলে, তাইলে প্রত্যেকটা ভেক্টর এবং তার অপোজিট কোণের সাইনের অনুপাত সমান হবে। এটা নর্মালি সাইনের সূত্র দিয়েও আমরা বুঝতে পারি, এটা নর্মালি জিওমেট্রি থেকেও আমরা এটা বুঝি। ওকে ফাইন। লেটস সে আমি যদি এই কোণটাকে এ বলি, এই কোণটাকে যদি বি, আর এই কোণটাকে যদি সি বলি, ধরে নাও যে এই তিনটা বাহুতে তিনটা ভেক্টর আছে, হ্যাঁ, তো এইটা একটা ভেক্টর। এই ভেক্টরকে আমি বললাম হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এটা মনে করো বি ভেক্টর,
আর এটা সি ভেক্টর, এভাবেই লিখতে হয় কনভেনশনালি। সি কোণের বিপরীত বাহু সি ভেক্টর, এ কোণের বিপরীত বাহু এ ভেক্টর, এভাবে। তো দেখতেছো তিনটা ভেক্টর আছে, ওকে। সো ত্রিভুজ বিহিতে বলছে এটা, সেটা হচ্ছে যে যে কোনো ভেক্টর বা নর্মাল ত্রিভুজ সূত্রেই আমরা এটা জানি, যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো সমান হয়। এখন এই বাহুটাই তো অ্যাকচুয়ালি এই ভেক্টরকে ইন্ডিকেট করে, তাই না? তাহলে এই যে এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর ডিভাইডেড বাই, এ ভেক্টর ডিভাইডেড বাই হবে এ ভেক্টরের বিপরীত কোণ বড় এ, এইটা সাইন, সাইন এ ইকুয়ালস বি ভেক্টর, এই যে বি ভেক্টর, বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের বিপরীত কোণ এটা বি, সাইন বি। ঠিক তেমন করে সি ভেক্টর এবং সি ভেক্টরের বিপরীত কোণ সাইন সি, এই অনুপাতগুলো সমান হয়, ওকে। তো এটাই সাইন বিধি। এটাকে আরও রিগোরাসলি দেখা যাবে, এটা আরও রিগোরাসলি বলা যেতে পারে, আমরা পপুলারলি জানলে চলবে আমাদের এখানে কাজ, ফাইন। তাহলে আমরা এই জিনিসটা জানি। তো এই জিনিসটা জানলেই এইটা ইউজ করে, এই রুলটা ইউজ করেই আমরা যে কোনো উপাংশে ভাগ করে ফেলতে পারবো। দেখো এটা তো সবাই বুঝে ফেলছি, ডেফিনেটলি বুঝে ফেলছো, ইউ গাইস আর শার্প ইনাফ, তোমরা এটা জানো। তো এবার দেখো, এই যে এখানে আমি তিনটা ভেক্টর আশা করতে পারি কিভাবে। আমি যে দুইটা অংশে ভাগ করব, এইটা তো হচ্ছে আর কে আমি ভাঙবো, আর কে ভেঙে দুইটা ভেক্টর বানাবো যারা আলফা এবং বিটা কোণে আছে। সো আমি এই ভেক্টরটার নাম দিলাম পি ভেক্টর, আর এই ভেক্টরটার নাম দিলাম কিউ ভেক্টর। এখন প্রথম কাজ হচ্ছে এই তিনটা ভেক্টরকে একটা ত্রিভুজে ফেলানো, প্রথম কাজ এই তিনটা ভেক্টরকে ত্রিভুজে ফেলানো, প্রথম কাজ এই তিনটা ভেক্টরকে ত্রিভুজে ফেলানো, তাই না? এইগুলা ট্রাইগোনোমেট্রিতে ছিল, হ্যাঁ এগুলা ট্রাইগোনোমেট্রিতে ছিল। এইটা খুব মজার একটা কথা বলছো টম জাইন, হ্যাঁ এগুলো ট্রাইগোনোমেট্রিতে ছিল। এইভাবে পড়ানোর ব্যাপারটা আমার কাছে খুব মজার লাগে, তাই না? খুব মজার একটা পড়ানোর স্টাইল আছে। ছোটোবেলায় যখন গাইড বই কিনতাম, বস্তা পচা সস্তা গাইড বই, তখন সেই গাইডে সকল অঙ্ক করে দেওয়া আছে লেখা থাকতো। তো বইটা আমি সরল মনে কিনে নিতাম, কিনে নেওয়ার পরে একটা ধোকা খাইতাম, তাই না? বলতে পারো যে পড়ালেখার কাছ থেকে খাওয়া প্রথম শেখা ছিল ওই গাইড বইগুলা। ওই গাইড বই একটা অঙ্ক যেটা আমি পারতাম না দেখতে যেতাম, তো দেখতে গেলে ওখানে লেখা থাকতো, মনে করো ওইটা 50 নাম্বার প্রবলেম, লেখা থাকতো এত পৃষ্ঠায়, খেয়াল করুন, এত পৃষ্ঠার 71 নাম্বার প্রবলেম, আর এটা একই। 71 নাম্বার পৃষ্ঠায় যায় লেখা থাকতো যে 50 নাম্বারটা খেয়াল করেন ওইটার এটা একই। সো আলটিমেটলি কোনো জায়গায় সলিউশন নাই, তাই না? তো এইটা বলছি এই কারণে, যদি এইভাবে পড়াই দেওয়া যাইতো, এটা তো তোমরা পারো ত্রিকোণমিতিতে ছিল, এরা আর এটা তো তোমরা পারো এরা জিওমেট্রিতে ছিল, আর ওইটা তো তুমি জানোই। তো এমনি করে বলে দিলে সব কিছু আমরা পারতাম, তাই না? খুব মজা হইতো এইভাবে পড়াইতে পারলে, আমার সব থেকে আরাম লাগতো, ফাইন। তো এবার আসো, হ্যাঁ ত্রিকোণমিতিতে ছিল, ওইটাই আমরা ভেক্টরে অ্যাপ্লাই করে দেখবো। তো এই তিনজন ভেক্টরকে আমরা একটা ত্রিভুজে ফেলবো, এই তিনজনকে আমরা একটা ত্রিভুজে ফেলবো। তো এটা একটা ত্রিভুজ, দেখো কিভাবে ফেলতে পারি। আমরা এটা সবাই জানি, এটাতে একটু টাইম নিয়ে আমরা শিখবো। আমরা এটা সবাই জানি যে একটা ভেক্টরের দিক ঠিক রেখে, মান ঠিক রেখে ওই তলে স্থানান্তর করা যায়। তাহলে এই যে ভেক্টর, প্রথমে আর ভেক্টর যারে আমি ভাগ করতাম, তারে আমি স্থানান্তর করলাম, এই যে দেখো এই যে আর, এই যে তারে আমি স্থানান্তর করলাম, এই যে দেখো আমি কিন্তু সব ঠিক রাখছি, তাই না? ও যেদিকে ও সেই দিকেই আছে, মানও দেখো, দেখলেই বুঝতেছে এটার লেন্থ সমান। তাহলে এটাকে আমি আর বলতে পারি, এটাকে আমরা আর বলতে পারি, গেল এটা। আবার এই যে পি, দেখো এইটাকে আমি প্রথমে খুলে এখানে লিখলাম, এরপরে এই পি, দেখতেছো এই পি, এই পি কেও তো আমি সরায় এখানে লিখতে পারবো, দেখো এটাকে ধরে তাই না এখানে নিয়ে আসলাম, তাহলে এভাবে লেখা যাবে, দেখো এই যে পি, দেখতে সিম্পলি এটাকে জাস্ট সরায় আমি এখানে লিখছি। তাহলে এটা হচ্ছে পি ভেক্টর। টার্গেট কি? টার্গেট হচ্ছে একটা ত্রিভুজ বানাবো, টার্গেট হচ্ছে ত্রিভুজ বানাবো। এরপর খেয়াল করো, এই যে কিউ ভেক্টর, এটা ধরে এই জায়গায় বসাই দিব, তাহলে ত্রিভুজ, দেখো এটা ধরে জাস্ট সমান্তরালই এভাবে বসাই দিব, তাহলে এই যে সমান্তরালে বসাই, এই যে হয়ে গেছে, এই দেখো সবাই মনোযোগ, এই একদম পূর্ণ মনোযোগ, হ্যাঁ। তো এই যে দেখো অলমোস্ট, হ্যাঁ ঠিকই আছে। তো এটা হচ্ছে গিয়া কিউ ভেক্টর, সবাই এটা বুঝে গেছো। আর কে জাস্ট এই যে সরাই আনছি এখানে, একই রকম আছে, পি কে সরাই এখানে বসাই দিছি, আর এই যে কিউ কে আইনা সরাই এখানে বসাই দিছি। তো একটা ত্রিভুজে পড়ে গেছে। এখন ত্রিভুজে কোনগুলোকে একটু আমার আইডেন্টিফাই করতে হবে, খেয়াল করো তো। দেখেই কি বুঝতে পারতেছো না? কিছু জিনিস আছে দেখেই বোঝা যায়, যেমন এই কোণ আলফা, এই কোণ তো সেই আলফাই, পি এবং আর এর মাঝের কোণ, দেখো এটা আর এটা পি, এদের মাঝের কোণ আলফা, তো এটাই সেই আলফা।
গেল এটা। দেন এই যে বিটা, এই দুটো তো গিভেন আছে আমার, আলফা বিটা। তো বিটা কই আছে? তো খেয়াল করে দেখো তো, কিউ এবং আর এর মাঝের কোণ বিটা। তো কিউ এবং আর এর মাঝের কোণ দেখো, এইদিকে আর এইদিকে কিউ, এটার মাঝের কোণ বিটা। তাহলে এই দিকেই দেখো, এই যে হচ্ছে আর, এইদিকে হচ্ছে গিয়ে কিউ, তার মানে এদের যে এক্সটেনশন ছিল, এইটা হচ্ছে বিটা। খেয়াল করো, এই দিক আর এই দিক এদের মাঝের কোণ বিটা। তাহলে এই যে দেখো, এই যে আর এই যে কিউ, এদের মাঝের কোণ বিটা, এই কোণ যদি বিটা হয়, এটার বিপ্রতীপ কোণও তো বিটা। সবাই বুঝে ফেলা উচিত একবারেই। দেখো এই আর এবং কিউ এর মাঝের কোণ বিটা, তাহলে এই যে আর এই যে কিউ এদের মাঝের কোণ এইটা বিটা। তো এইটা আর এটা বিপ্রতীপ কোণ, তাই সমান। বুঝে গেছি, সবাই বুঝে গেছি, তাই না? এটা যদি না বুঝো তার মানে তুমি আসলে ক্লাসে মনোযোগ দিচ্ছ না। আচ্ছা তাহলে দেখো, তো আলফা বিটা বুঝে গেলে এই কোণটা কত, এটা কি আর আমাদের বলা লাগবে? তিনটা কোণের যোগফল তো 180, তিনটা কোণের যোগফল তো 180। তাহলে এই দুইটা যদি আলফা বিটা জানি, তাহলে এটা কত হবে? 180 মাইনাস আলফা মাইনাস বিটা, সিম্পল। 180 মাইনাস আলফা মাইনাস বিটা, 180 থেকে এই দুইটা বিয়োগ করে দিলে এই কোণ পাবো। তো আমরা তিনটা কোণ পেয়ে গেছি। তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে গিয়া এই পি এর মান এবং কিউ এর মান বের করা আর এবং আলফা বিটার মাধ্যমে। তো এখন আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্র বলেছে এই ভেক্টর এবং এর বিপরীত যে কোণের সেটা সাইনের অনুপাত সমান হবে। তাহলে এইভাবে দেখো তো, এই যে পি ভেক্টর এটা বিপরীত কোণ আমরা বিটা দেখতেছি, বিটা। তাহলে এভাবে এভাবে লেখা যাবে, মানের অনুপাত আর কি, পি ডিভাইডেড বাই সাইন বিটা। দেখো পি এর বিপরীত কোণ এই যে বিটা। এরপরে কিউ এর বিপরীত কোণ কোনটা? এইটার বিপরীত কোণ এই আলফা। তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস এই যে আর, এই যে আর, সেই আর এর বিপরীত হচ্ছে গিয়া এইটা 180 মাইনাস আলফা মাইনাস বিটা। দ্যাট মিনস সাইন 180, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা একবারে লেখা যায়, ইজন্ট ইট? সাইন 180 থেকে ওই দুটোর যোগফলটা একবারে বিয়োগ করছি। তো সাইন 180 থেকে যখন কিছু বিয়োগ করি, এটা কি সাইন থিটাই হয়, এটা আমরা জানি। সাইন 2 পাই মাইনাস থিটা ইকলস টু সাইন থিটা। তো এটা দেখো, এই যে 180 মানে তো 2 পাই, তাহলে এটাকে এভাবে লেখা যাবে, পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস এই এই আলফা প্লাস বিটা, মানে লিখতে পারবো সাইন আলফা প্লাস বিটা। আমরা জানি সাইন 180 থেকে কোনো কোণ বিয়োগ করলে এটা সাইন থিটাই থাকে, ওইটাই। তো আমাদের এখন লাগবে কাকে? আমরা চাই পিকে, আমরা চাই পিকে। তো দেখো, এই পাশের পুরো মান তো আমি জানি, এই পাশের পুরো মান আমি জানি। কেমনে জানি? আর তো গিভেন, এটারই না আমি ভাগ করে পি কিউ অংশ ভাগ করবো। তো মানে আর এর মান তো দেওয়া থাকবে, এটারে ভাগ করে দুইভাবে ভাগ করো, অঙ্ক করলে আরো বেটার বুঝবা। এখানে থিওরিটা দেখে ফেলি। তাহলে আর জানি আর আলফা বিটাও জানি, কত কত কোণে ভাগ করতে হবে এটাও বলে দিছে। তাহলে এটা পুরোটা জানি, জানি না এখানে পি, সাইন বিটা অত জানি, এটা এখানে উঠে গেলেই তো পি এর ভ্যালু বেড়ে গেল। তাহলে দেখো, এইটা আর এটা থেকে আমি লিখতে পারবো পি ইকুয়ালস, ও বাবা, পি ইকুয়ালস এইটা উপরে উঠে যাবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, দেন কিউ যদি বের করতে চাই, এইটা এবং এটার থেকে আমরা বের করতে পারবো কিউ ইকুয়ালস, এই সাইন আলফা যদি উপরে যায় আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো দেখো, তো দেখো যে আমরা এখন পি কিউ এর মান বের করতে পারবো, আমরা এখন পি কিউ এর মান বের করতে পারবো। আমাদের বলা থাকবে, আমাদের বলা থাকবে, আমাদের বলা থাকবে, হাঁপাই যেতেছি তাই না? তো দেখো যে আমাদের বলা থাকবে যে যে ভেক্টরকে ভাগ করতে চাই সেইটা, আর এই কত কত কোণে দুইটা অংশে ভাগ করবো সেটাও বলা থাকবে, আলফা বিটা বলা। তাহলে দেখো, এই পি অংশটাও পাবো, কিউ অংশটাও পাবো। আমি এখানে থিওরিটিক্যালি দেখাই দিছি। এখন আমরা এটা জাস্ট একটা সংখ্যায় অঙ্কে বসায় করব, তখন পানির মতো ক্লিয়ার যদি না হয়, তাহলে তুমি মনে করবা যে এইখানে কোশ্চেন না করে বরং এই ক্লাসটা আপলোড হওয়া মাত্র এটা আরেকবার দেখবা। এবং আমি জানি তোমরা এতটুকু আনস্মার্ট তো কেউই হবা না। মাইরা সাইমা বলছো সাইকো নাকি আমারে বলছো? হ্যাঁ সাইকো। আমার 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 নিজের যেটা হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেল, তোমরা জানো, নাম হচ্ছে ফিজিক্স ম্যানিয়াক। ম্যানিয়াক মানে কি বলো তো? ম্যানিয়াক মানে পাগল, ম্যানিয়াক, লুনাটিক, এগুলো মানে হচ্ছে গিয়া সাইকো ধরে নিতে পারো, কাইন্ড অফ সিমিলার বা সিনোনিমাস ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড, প্রতিশব্দ। সো ওই যে আছে না যে অত্যাধিক যদি তুমি কোনো একটা সাবজেক্টের অবসেশনে থাকো, সেটাকে তুমি বলতে পারো ইউ আর ম্যানিয়াক, তাই না?
সো আই এম অবসেসড অ্যাবাউট ফিজিক্স, দ্যাটস ওয়াই আই এম ফিজিক্স ম্যানিয়াক। আমারে বলো না মনে হয়, যাই হোক ভাইয়া ব্রাজিল হেরে গেছে 7-up। না এইগুলা ভালো না জিম, এগুলা কইরো না। তোমরা বোঝার চেষ্টা করো, মানে যদি আর্জেন্টিনা হারতো আর কেউ যদি টক্সিকভাবে আমাদেরকে আসলে এইসব কথা বলতো, তখন মনে হয় না যে যদি গাইল দিই যে খেলা বুঝে না, এরপরে এসে এইগুলো বলতে, এটা বলতে ইচ্ছা হয়, তাই না? তো আমরা টক্সিক না, আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা টক্সিক হব না। আমরা সম্ভব হলে ব্রাজিলের সমর্থকের সামনে ফুটবল নিয়ে আলোচনা করব না, ঠিক আছে? যদি না নিতে পারে করব না। ওকে স্যার, আপনাকে বলি নাই নাজমুল ইসলাম বলতো, জানি আমাকে বলো না, আমি নিয়ে নিছি আমার উপরে ওইটা বলার জন্য। ওকে, ইটস ওকে সাইমা জাহান। ভাইয়া এসএসসিতে শর্ট সিলেবাস ছিল, এতে কি এইচএসসিতে কোনো প্রভাব পড়বে? একটু পড়বে, একটু। সো ওই একটু তুমি টেরও পাবা না যে আমরা কখন ওটা ওভারকাম করে চলে যাব। ওইটার জন্য আসে না যে সদা সচেষ্ট হয়ে বসে আছো যে কোথায় যেন আমার একটা গাফলা আছে, কোথাও তোমার কোনো গাফলা নাই। সো ওইটা টিচার নিজে যখন পড়ায় যাবে, আমার কাছে মনে হয় কোনো একটা টপিক বুঝাইতে হইলে অন্য একটা টপিক জানা থাকতেই হবে। এইটা কখনো ম্যান্ডেটরি না, যদি সেটাকে প্রপারলি এক্সপ্লেন করা যায়। একটা জিনিস বোঝার অনেক ওয়ে আছে, একটা হচ্ছে গিয়া প্রপারলি ম্যাথমেটিক্যালি, আর একটা হচ্ছে ইনটিউশন। ইনটিউশন জিনিসটা যেটা, যে দেখলেই বোঝা যাইতেছে ভাই এটা হইলে এটা হবে। সো এইখানে অনেক কিছুই আছে ইনটিউশনেই তুমি ধরে ফেলতে পারবা। এইটাই হচ্ছে আইকিউ লেভেল, যাদের ইনটিউশন বেটার তারা বেটার আইকিউর। আর তোমরা তো জানো, তোমরা 9-10 স্টুডেন্ট, এই বয়সে স্টুডেন্টের আইকিউ বেটার থাকে। তোমার এই যে আমার আইকিউ হয়তো বা আমার এখনের আইকিউর থেকে বেটার ছিল, তাই না? তো তোমরা সবাই স্মার্ট, তোমাদের আইকিউ অনেক জোস, আমি জানি যে তোমাদের এখানে কোনো প্রবলেম হবেই না। ভাইয়া আপনি কি কোনোভাবে ব্রাজিল সাপোর্টারদের খোঁচা দিলেন? তোমার কি তাই মনে হয় আমি খোঁচা দিছি? আমি বলছি যে আমি সমবেদনা প্রকাশ করি। এখন আমি যদি আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা হারবে না, হারছে তো সারা জীবন হারছে, এই খোঁচাগুলোতে খাই খাই না বড় হয়েছে। লাস্টের বার জিতছে, এবার কি তুমি ধরে নিতে পারো যে শিওরলে জিতবে? শিওরলে জিতবে ধরলে সে একটা বোকা। আর্জেন্টিনাও মারা খেয়ে মানে হাইরে যেতে পারে। তো সেদিনকে আমি যদি এখন টক্সিক কথা বলি, তোমরা আমাকে বলবা না? আমার তো তখন কষ্ট লাগবে, সেই জন্য আমি বলবো না তোমাদেরকে কিছু। ওকে ফাইন। তো এটা আমরা বুঝছি, এখন চলো এটা একটা অঙ্কের মাধ্যমে করলে আরো ক্লিয়ার হবে। ওকে, এইটা একটা অঙ্কের মাধ্যমে যদি আমরা করি, এটাকে একটা ডেটার মাধ্যমে আমরা সলভ করি। চলো, সে আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে, এইটারে আমরা ভাগ করতে চাই, এবং এই যে ভেক্টর আর, এটার মান বলে দিছে, এটা হচ্ছে 10 ইউনিট, 10 একক। এখন দুই টুকরো করব, একটা টুকরো এদিকে আর একটা টুকরো এদিকে, এবং কত কোণে টুকরো দুটা করবো এটা বলছে। এই দিকে যে কোণটা করবে এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এটারে আমরা আলফা বলতে পারি। আর এই দিকে যে কোণটা করবে এইটা হবে 45 ডিগ্রি, এটাকে আমরা বিটা বলতে পারি। তাহলে দেখতেছো 45 আর 30 যোগ করলে কত হবে? 75, মানে 90 তো না। তাইলে এখন আমাদের এই দুইটার মান লাগবে, আমাদের এখন এই দুজনের মান লাগবে, আমাদের এখন এই দুজনের মান লাগবে, যে এইখানে 45-এ আছে আর এখানে 30-তে আছে। তো লেটসে আমি ধরে নিছি এই যে অংশটা 30 ডিগ্রি কোণের যে অংশ সেটা হচ্ছে পি, আর এই 45 ডিগ্রি কোণের যে অংশ সেটা হচ্ছে কিউ। আমরা পি এবং কিউ এর মান জানি না। এইটা কিন্তু সহজ না, সহজ না বলতে কি সহজ, এখন তোমার জন্য সহজ, বইয়ে কিন্তু তুমি পাচ্ছ না। তোফাজ্জল স্যারের বই অনেক আগে ছিল, তোফাজ্জল স্যারের বই এখন কেউ পড়ে না, থিওরিতে বেশি ইম্পর্টেন্স, বট অঙ্ক কিছু নাই, তাই হারায় গেছে কালের বিবর্তনে। তো এইটা দিয়া অ্যানয় করবে তোমাকে, লম্ব বিভাজন সবাই পারি, মাঝে মধ্যে এরকম দিবে, প্যারা খাবে, কিন্তু তোমরা আমার স্টুডেন্ট বা আমরা একটু বেটার হতে পড়ার চেষ্টা করবো কি না, দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম হবে না। তো আমরা এখন কি করব, আমরা এটাকে ত্রিভুজে বসায় ফেলবো, ধূপধাপ 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 আমরা এটাকে ত্রিভুজে বসায় নিব। তো ত্রিভুজে যদি বসায় নিই, এই যে দেখো এইটা এটা 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 হচ্ছে আর, এই যে বসাই দিলাম আর, তাই না? এটার মান আমি জানি, এটার মান 10। এরপরে এই পি, এটা সরায় এখানে বসাবো, দেখো এই জায়গায় আইনা এখানে বসাই দিব, এই যে পি বসে গেছে, এই যে সুন্দর মতো, এই যে পি এটা জানি না। এই যে কিউ, এইটারে এখানে বসাই দিব, আইনা এখানে বসাই দিব সমান্তরালি, দেখো এই যে বসে গেছে, ত্রিভুজে আগে বসাই নিলাম। তো এই যে কিউ, পি কিউ এর মান বের করতে চাই, কোন বসাইতে হবে খেয়াল করো, এই 10 এবং পি, 10 এবং পি এর মাঝের কোণ 30, তাহলে এই যে 10 এই যে পি, এই কোণ 30, আর এটা তো জানি এইটাই হবে বিটা, আমরা একটু আগেও দেখছি যেটা হচ্ছে 45।
একটু আগেই আমরা দেখছি এটা, তাই না? এই যে এখানে দেখছি, এই যে এটাই বিটা হয়। তাহলে এইটা 45, এটা 30, 180 হবে তিনজনের যোগফল। তাহলে এদের যোগফল হলো কত? 75। 180 থেকে 75 বিয়োগ করলে এটা হবে 105 ডিগ্রি। তো এবার দেখো, খুব সহজ ত্রিভুজ বিধি। কেমনে? এই পি যখন নিব, পি ডিভাইডেড বাই কত হবে? সাইন। এর বিপরীত কোণ কত? এর বিপরীত কোণ 45, সাইন 45। নিশ্চয়ই বুঝতে পারছি। পি ডিভাইডেড বাই সাইন, পি এর বিপরীত 45, সাইন 45। এরপর কিউ ডিভাইডেড বাই সাইন, কিউ এর বিপরীত কোনটা? 30, তাহলে সাইন 30। আর রইল 10, এই 10-এর বিপরীত 105, দ্যাট মিনস সাইন 105। তাহলে তো হয়ে গেল। তাহলে পি এর ভ্যালু আসতেছে 10 ইন্টু সাইন 45, 10 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 105। ওকে, তো এখান থেকে আমরা ডেফিনেটলি সবাই আনসার বের করতে পারবো। এটা যে পারবে না সে এমন কেউ নাই, তাই না? ক্যালকুলেটরে বসাই দিবা, আনসার চলে আসবে, গেল এটা। ঠিক তেমন করে কিউ যখন বের করছি, কিউ ইকুয়ালস টু এই সাইন 30 এখানে চলে যাবে। তাহলে 10 সাইন 30, 10 সাইন 30 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। এই যে আর একটা আনসার, আন্ডারস্ট্যান্ড? পেরে গেলাম, তাই না? দেখছো, সংখ্যা বসায় দিলে জিনিসটা কি কঠিন কিছু লাগছে? বাট থিওরি যখন তুমি পড়েছো, থিওরি আর ম্যাথমেটিক্সের মধ্যে ফিজিক্সের বেসিক পার্থক্য এটাই, থিওরিতে কতগুলো অ্যালফাবেট দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে জিনিসটাকে ডিরাইভ করে, আর ম্যাথমেটিক্স ওই অ্যালফাবেটগুলোকে নাম্বার দিয়ে চেঞ্জ করে দেয়। দ্যাটস ইট। ওয়ালাইকুম আসসালাম মারিয়া, মুবিন মারিয়া। এই মোটামুটি ক্লাস আধা ঘন্টা শেষ, এসে সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স। মাঝে মধ্যে আসবা, ওই যে আছে না যে ওই ওই মানে এমনি বলতেছি, ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি এখন দেখছো, তার মানে তুমি চলে যেও না, তবে তুমি ক্লাসে থাকো। তো একটা ব্যাপার আছে না যে দেখবা যে লোকাল কিছু হচ্ছে কি, আগের যুগে ছিল আমাদের বাপ দাদাদের আমলে কিছু সিনেমা হল ছিল লোকাল, রাতের 3টার সময় ম্যাটিনি শো সাইডে বসে থাকতো, দরজা খুলে দিয়ে রাখতো, কেউ আসে একটু উকি দিয়ে বসে, তারপরে আবার চলে যায় ঘুমায় টুমায়। তো ওটা তো ম্যাটিনি শো, রাতের বেলা খুলে রাখলো, আসলো সবাই, চিনলো সবাই, জানলো সবাই, তাই না? তো এরকম হলে একটু সমস্যা। তো আমরা মনোযোগী হব, আমরা একটু ক্লাসে সিনসিয়ারলি। 8টায় ক্লাস হয়, শনি সোম বুধ 8টায় ক্লাস হয়, শনি সোম বুধ 8টায় ক্লাস হয়, তাই না? তো এই ক্লাসে থাকবা। এই সপ্তাহগুলাতে নকআউটে উঠে যাওয়ার পরে ক্লাস না খুব টাফ হয়েছে আমার। প্রত্যেক দিন 2 থেকে 3টা ক্লাস থাকে, আর প্রত্যেক দিন রাতে খেলা থাকে 2টা। একটা থাকে হচ্ছে মধ্যরাতে, আর একটা সকালে। তো দেখা যায় সকালের খেলাটা টাইব্রেকার পর্যন্ত যদি চলে যায়, তাহলে সেটা দুপুর পর্যন্ত করায় যাওয়ার একটা চান্স চলে আসে, তাই না? তো এই মধ্য দুপুরে যখন আসলে নকআউট খেলা দেখে আমি দাঁড়াই, তখন আমার কাছে মনে হয় যে হিমুর মধ্য দুপুর আছে না, মধ্য দুপুরে হিমু নিজেকে মহাপুরুষ মনে করত। কারণ জানো, মধ্য দুপুরে কারো ছায়া দেখা যায় না, কারণ সূর্য থাকে মাথার উপরে, তো প্রজেকশন পড়ে না, উপাংশ যা আমরা পড়ছি। সো যখন কারো ছায়া দেখা যায় না, হয় সে ভূত, আদারওয়াইজ সে মহাপুরুষ। সেই ওয়ার্ল্ড কাপ খেলা দেখে যখন আমি উঠি, তখন আকাশে রোদ উঠে যায়, আমার কাছে মনে হয় হিমুর মধ্য দুপুর চলে এসেছে। তো এরকম একটি সময় আমি একটি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম তো আসে না। ব্রাজিলের মতো টিম যখন হেরে যায়, তখন তো ওই খেলা নিয়ে অ্যানালাইসিস করতে খুব ভালো ফিল হয়। তো তখন দেখা যায় যে এভাবে করে সন্ধ্যা চলে আসে, ক্লাসের টাইম, ঘুম ঘুম চোখে আমি তোমাদের তখন ক্লাসে দাঁড়ায় যাই, তাই না? সো তোমাদের এইগুলা মনে রাখতে হবে, তাই না? এই যে ওয়ার্ল্ড কাপ, দ্য গ্রেটেস্ট শো অন দিস প্ল্যানেট। সো একটু মজা মাস্তি করতে পারো, আর তোমরা তো করতেই পারো। তোমাদের তো এসএসসি পরীক্ষা শেষ। এসএসসি পরীক্ষা যখন আমার শেষ হয়েছিল, আই থট দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বযুদ্ধ জয় করে ফেলছি। অনেক স্বপ্ন ছোটবেলা থেকে আমরা জমাই, ওই যে আসলে একটা কাচের বয়েম, ওটার ভিতরে স্বপ্ন জমাই। ফটিক পড়ছো তোমরা? ফটিক, ফটিক হচ্ছে গিয়া শহরে গেছে মামার কাছে থাইকা উন্নত স্কুলে পড়বে, যে এমন বিপদে সে পড়ছে, গ্রাম থেকে আসছে, গ্রামের তার উন্মুক্ত জীবন, যখন তখন সে নদীতে ঝাঁপায় পড়ে, চরকি ঘুরায়, আর মেনি আদার থিংস। কিন্তু যখন সে আসলে ঢাকায় মামার কাছে পড়তে আসছে, তখন দেখে যে কড়িকাঠের দেয়াল চারপাশে, এবং স্কুলে খালি পড়ালেখা করে, ছুটি হয় না। সো অনেক টায়ার্ড হয়ে শহরে জীবনে ফটিক তার মামার কাছে জিজ্ঞাসা করে, মামা কবে ছুটি হবে, আমি বাড়ি যাব। তখন মামা একটা জবাব দেয় যে কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের বাকি, তাই না? তো এটা শুনে ফটিক জ্বরাক্রান্ত হয়ে যায়, মানসিকভাবে সে দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ, জ্বর গায়ে, 105 ডিগ্রি জ্বর গায়ে ফটিক যখন আসলে বেডে পড়েছিল, তখন আমার একটা লাইন খুব মনে পড়ে
তোমরা কি কখনো নোঙ্গর ফেলা দেখেছো? বড় বড় জাহাজে নোঙ্গর ফেলার সময় মানে অনেকটা দড়ি মিলে এক বাও ফেলে, ফেলে দেখে তলানি পায় কিনা, ওটা না পেলে আর এক বাও ফেলে, এখন পায় কিনা। তো এভাবে করে ফেলতে থাকে। তো তলানি আর না পাইলে ফেলতেই থাকে। তো ফটিক তখন জ্বরের ঘরে বলতে থাকে, এক বাও মেলে না, দুই বাও মেলে না, এবং কড়িকাঠের দিকে পাশ ফিরে চায়। তো এই যে ফটিকের যে অবস্থার যে ব্যাপারটা, তাই না? সেই ফটিকরা কার্তিক মাসে পুজোর ছুটির জন্য অপেক্ষা করছে। সো তোমরা প্রত্যেকজন স্টুডেন্ট এসএসসি পরীক্ষা কবে শেষ হবে তার জন্য অপেক্ষা করেছো। জীবনে বুঝতে শেখার পরে কবে হবে আমার এসএসসি পরীক্ষা শেষ, ওই দিন আমি মামার বাড়ি যাব, ওই দিন আমি আমার সকল স্বপ্ন মিটাবো, আমি অনেক আনন্দ করব, এত আনন্দ করব যে আনন্দ আমি এর আগে কখনো করি নাই। অনেকের তো এরকমই ইচ্ছা যে বেহেশতে যে আনন্দ আমি পাইতাম সেটা আমি দুনিয়াতেই আসলে এনজয় করার চেষ্টা করব, মানে আই এম জাস্ট সেইং ইট, রাইট? ফাইন, সো হোয়াটএভার। সো এইটা এটা ভালো, এবং তোমাদের জন্য তো একদম পারফেক্ট টাইমিং। এর মধ্যে আবার ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, তাই না? সো এনজয় ইট। সো আমরা মাঝে মধ্যে একটু হালকা পাতলা কথাবার্তা বলবো, তাই না? উই আর হিউম্যান। ফাইন। এই যে মারিয়া, মুবিন মারিয়া আনসার করে ফেলছে, এবং মেজরিটি পারবো আমরা আনসার করতে। তো দেখো আমরা কখন আমরা একটা থিওরি পড়ে ফেলছি, তাই না? সেই পেজটাকে আমি আরো বাড়াই দিতে পারতাম, বাট মনে রাখবা একটু স্লো পেসে শিখলে আমাদের মাথায় সেটার স্থায়িত্ব বেশি হবে। সো আমরা ভেক্টরকে যে কোনো কোনো উপাংশে ভাগ করতে পারি। তো এখন তোমাদের মনে, এখন আমরা এখন আমরা যে জিনিসটা জানতে চাইবো, এখন আমরা যে জিনিসটা জানতে চাইবো সেটা হলো, আমরা ভেক্টর যোগ করেছি, সামান্তরিক বিধি দিয়ে আমরা ভেক্টর যোগ করেছি, সামান্তরিক বিধি দিয়ে আমরা ভেক্টর যোগ করেছি, বাট ইট হ্যাজ আ লিমিটেশন, রাইট? লিমিটেশনটা কি বলতো? লিমিটেশনটা হচ্ছে যে আমরা দুইটা ভেক্টরকে যোগ করতে পারি, সামান্তরিক বিধিতে আমরা দুটো ভেক্টরকে যোগ করতে পারি। সো আমাদের লাইফে কখনো কখনো দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে লাগবে। সামান্তরিক বিধিতে আমরা শিখেছি, এটা যদি একটা সামান্তরিক হয়, সামান্তরিকের দুটো অ্যাডজেসেন্ট সাইড যদি আমাদের দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে, তাহলে তার ডায়াগোনালটা হবে তাদের রেজাল্টেন্ট, রাইট? তাহলে দেখো তাহলে দেখো যে এইটা একটা বাহু, ধরলাম এইটা হচ্ছে সেই পি ভেক্টর, আর এইটা একটা বাহু, এটা হচ্ছে সেই কিউ ভেক্টর। এদের যোগফলটা হচ্ছে গিয়া তাদের কর্ণ বা ডায়াগোনাল লব্ধি ভেক্টর। তো এখানে তো লিমিটেশন আছে, বিশাল লিমিটেশন। লিমিটেশনটা কি বলতো? মাত্র দুইটা যোগ করা যাইতেছে একবারে, পি প্লাস কিউ, আমরা এই দুইটারে যোগ করতে পারতেছি খালি। এটা তো ঠিক না, ইটস নট ফেয়ার। আমরা একই সঙ্গে 10টা ভেক্টর যোগ করা লাগতে পারে। সো আমরা প্রত্যেকবার দুইটা দুইটা করে যোগ করে আমরা আবার যোগ করবো, এমন করতে থাকলে তুমি আসলে সেটা করতে পারবা না। এই জন্য একটা রুল আছে যে দুইয়ের অধিক ভেক্টরকে যোগ করার নিয়ম। উফ, দুইয়ের অধিক ভেক্টরকে যোগ করার নিয়ম। দুইয়ের অধিক ভেক্টর মানে একসঙ্গে 3-4টা ভেক্টরকে আমরা যোগ করতে চাই। তো এটার জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ, ভেক্টর লম্বাংশ, ভেক্টর লম্বাংশ, ভেক্টর লম্বাংশ উপপাদ্য। উপপাদ্য বলা এটা ঠিক না অ্যাকচুয়ালি, তারপর আমরা বললাম। সো এটা একটা রুল, আমরা এই রুল ইউজ করে একাধিক ভেক্টরকে একত্রে যোগ করে ফেলতে পারি। এখন এইটা আসলে কি বুঝায় সেটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি। তুমি মনে রাখবা যে সবথেকে কঠিন কঠিন কনসেপ্ট তুমি যত সহজে বুঝতে পারবা তত তোমার আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে। আমি বোধহয় তোমাদেরকে আগে একটা ক্লাসে বলছিলাম, তাই না, যে তুমি ফিজিক্স পারো না তার মানে তোমার ফিজিক্স টিচার তোমারে পড়াইতে পারে না। তুমি ফিজিক্স ভালো পারো, ডেফিনেটলি তোমার ফিজিক্স টিচার তোমার ভালো পড়াইছে। ফিজিক্স এমন একটি সাবজেক্ট সঠিক হইতে পড়াইলে তুমি পারতে বাধ্য হবা, মানে পারবাই, এটা দেখা যায়, ইন্টেনশন ফিল আসে আর কি, এরকম একটা। তো যাই হোক, তো আমরা ভেক্টর লম্বাংশ উপপাদ্য পড়বো। তো এইটা ইউজ করে আমরা একাধিক ভেক্টরকে যোগ করতে পারবো। ওকে, সো এটাই আজকে আমরা পড়বো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগে এইটার বিবৃতিটা জানবো। এটার বিবৃতিতে বলছে কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশগুলার যোগফল ওই ভেক্টরগুলোর লব্ধির ওই দিক বরাবর উপাংশের সমান হয়। কথাটা আমরা লিখে ফেলবো, কতগুলো ভেক্টর লিখলাম, অনেক বড় লেখা লিখতেছি, আমার সঙ্গে তোমরাও লিখবা, হ্যাঁ? কতগুলো কতগুলো ভেক্টরের ভেক্টর এর
কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর, যে কোনো দিক বরাবর, যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল, উপাংশগুলোর যোগফল, উপাংশগুলোর যোগফল, উপাংশগুলোর যোগফল কই ফোন বাজে মনে হয় না। আচ্ছা, তো দেখো কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল এদের লব্ধির, এদের লব্ধির, এদের লব্ধির ওই বরাবর উপাংশের সমান, ওই বরাবর, ওই বরাবর উপাংশের সমান, ওই বরাবর উপাংশের সমান, ওই বরাবর উপাংশের সমান, ওই বরাবর উপাংশের সমান। কথাটা নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছ। এখন এটা আমরা বুঝতে চাবো, সেটা আমি তোমাদেরকে এখন বুঝে দিব। আমরা সেখানে চিত্র আঁকবো, ওটা দেখলে আমরা সবাই বুঝে যাব। বুঝেছি? ওকে, ফাইন। ভাইয়া এসএসসিতে স্থির তড়িৎ বিল টিল এগুলি কি নিয়ে লিখছো? কোনো কিছু নিয়ে ভয় পায়ও না। এই যে চলো ওই তড়িৎ বিল টিল এগুলি তো সোজা জিনিসপত্র আর কি। হ্যাঁ, তো ভয়ের কিছু নাই। তো ওইখানে এই একটাই না দুইটাই ক্লাস হবে ফিজিক্সের, যতটুকু শেখানো অতটুকু শেখানো হবে, এবং এসএসসিতে তুমি যা যা পড়ছো ওইটা খালি তুমি মাথায় একবার রিভাইজ করে রাখে দেবা, দ্যাটস ইট। তাই না? তাইলেই হবে। যত বেশি নির্ভর থাকবা তত এনডিসিতে চান্স পাওয়ার চান্সেস হাই। এনডিসিতে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার রিটেন পরীক্ষাই সর্বোচ্চ ম্যাট্রিক্স না। রিটেন পরীক্ষা ইম্পর্টেন্ট, রিটেন পরীক্ষা ইম্পর্টেন্ট, কিন্তু তোমার ভাইবা বরাবরের মতো যেটা ভাইবা হয়, ভাইবা মোর ইম্পর্টেন্ট। ভাইবাতে তোমার অ্যাটিটিউড, তোমার চালচলন দেখেই বুঝে যাবে টিচাররা, টিচাররা বুঝে যাবেন যে তুমি আসলে কেমন স্টুডেন্ট, তোমার বুদ্ধিমত্তা কেমন। শুধু তুমি মেধাবী, অনেক বুদ্ধি তোমার মাথায়, অনেক আইকিউ, এই জন্য তুমি নর্ডেমিয়ান হবা, এইটা যদি তোমার মনে হয় তাহলে তুমি নর্ডেমিয়ান হইতে পারবা না। নর্ডেমিয়ান হইতে হলে সবার আগে তোমার হইতে হবে বিনয়ী। সবার আগে কি হইতে হবে? বিনয়ী। এখন বিনয়ী হওয়ার মানে হচ্ছে তোমার যতই নলেজ থাকুক, যতই ভালো স্টুডেন্ট হও, তোমার ব্যবহারে যেন বোঝা না যায় যে তুমি মহান ভালো স্টুডেন্ট হয়ে দাঁড়াইছো। একটা কথা আমাকে এনডিসির স্যাররা বলেছিলেন, জওহরলাল স্যারের মুখে আমি এই কথাটি শুনেছিলাম। তো কথাটা আমার আজও মনে পড়ে। তিনি বলেছিলেন যে যে গাছে ফল হয় আর যে গাছে ফল হয় না, এই দুইটা গাছের মধ্যে ডিফারেন্স কোথায়? ফল হয় না এমন একটি গাছ তুমি ধরতে পারো, বাঁশ, তাই না? ঠন ঠন একদম সোজা দাঁড়ায় থাকে বাঁশ, মাথা নোয়াবে না, সে একদম সোজা দাঁড়ায় থাকে বাঁশ, কোনো ফলও হয় না গাছে। আর যেই গাছে ফল হয়, ফলের বারে দেখবা গাছ নুয়ে থাকে, তাই না? তো মনে রাখবা, মেধাবী যোগ্য মানুষরা মাথা নত করেই থাকবে, কজ তাতে ফল বেশি, নুয়েই থাকবে, তাই না? তো ব্যাপারটা এরকম। আচ্ছা, ফাইন। ভেক্টরের সংজ্ঞা, তারপর ভেক্টরের প্রকারভেদ। এই কোশ্চেনের আনসার আমি এর আগে 3বার দিয়েছি 4টা ক্লাসে। তো ভেক্টরের সংজ্ঞা প্রকারভেদ এটা তো অবশ্যই আমরা পড়বো, এইটাই তো সবার আগে লেখা বইয়ে। এইটা যদি না পড়ি তাহলে কি পড়বো? কিন্তু আমি সেটা প্রথমে পড়াই নেই। কেন পড়াইনি? কারণ একটা খুব সিম্পল, আমি এখন বললেই অনেকে রিলেট করবা। প্রথম কথা, এইগুলা না প্রাসঙ্গিক জায়গাগুলোতে আমি অ্যাড করব, তাইলে সেটা তোমার মাথার মধ্যে সেট হবে। যেমন আমরা যখন ভেক্টর বিয়োগ পড়ব, তখন আমাদের একটা ভেক্টর বিয়োগ করতে হলে অপোজিট ভেক্টরের সঙ্গে যোগ করতে হবে, তখন আমরা পড়বো অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টরের সংজ্ঞা। তো এভাবে করে 2-3টি ভেক্টরের সংজ্ঞা আমাদের প্রাসঙ্গিক থিওরির আলোচনার মাধ্যমেই পড়বো। হুদাইয়ে মুখস্থ করো। এই যে একটা আছে না যে ডিকশনারি খুলে দিলাম, বলো সবাই মুখস্থ করা শুরু করো। একটা ডিকশনারি দিয়ে যদি বলি ওয়ার্ড মুখস্থ করো, পারবা মুখস্থ করতে? কয়টা মনে থাকবে? তো এইটাকে তোমার লজিক্যালি শিখতে হবে, একটা সিঙ্কোনাইজেশনে শিখতে হবে, নিউমনিক দিয়ে শিখতে হবে, টেকনিকে শিখতে হবে, তাই না? তো ফিজিক্সে যারা যারা এরকম আছো যে আজকে 10টি টাইপের ভেক্টরের সংজ্ঞা শিখিলাম, তাদেরকে আমি বলবো যে ভাইয়া এইটা কিন্তু ওইভাবে শিখা তুমি কিছু বুঝতো না। তুমি যখন প্রাসঙ্গিক জায়গা থেকে জিনিসপত্র রিলেট করবো, এটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। পাশাপাশি এমন না যে যতগুলা সংজ্ঞা আমাদের ভেক্টরের টাইপের আছে, আমি বলে নিলাম, এটা যেহেতু 4 নম্বর বার আমি আনসার করতেছি, তাহলে সবগুলো বই ঘাটলে 7-8টা টাইপের ভেক্টরের কথাবার্তা বলছে, সমতলীয়, বিপ্রতীপ, নানা রকম। তো আমি চেষ্টা করব যে এগুলা বইয়েও নাই, এরম আরও 4-5টা অ্যাড করার, যে তোমাদের মনে যেন, তোমার কলিজায় যেন একটা শান্তি গিয়ে পৌঁছায়, তাই না? তো এখন কথা হচ্ছে যে একটু এভাবে পড়ে দেখি ভাইয়া, তাই না? ওকে,
মায়েরা একদম কিন্তু সিফাত রহমান হচ্ছে চাচা বিয়ে করবে বিয়ে কবে করবেন, তাই না? তো আমারও তো এটা কোশ্চেন, তোমার চাচাকে এটা জিজ্ঞাসা করো যে কবে সে বিয়ে করবে। ফাইন। তো রোদ্দুর ক্যানভাস ভাইয়া, আপনাদের সময় তো সাথে সাথে ভাইবা হতো, কিন্তু এখন তো যারা পরীক্ষায় টিকবে, হ্যাঁ এই জন্যই আমি বলছি পরীক্ষা ইম্পর্টেন্ট। আমাদের সময় পরীক্ষার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইবা থাকতো, তাই বলে এমন না পরীক্ষায় তুমি ফেল করবা ভাইবাতে তোমাকে টিকাই দিবে। একজন ভালো স্টুডেন্ট, একজন স্ট্যান্ডার্ড স্টুডেন্ট নর্ডামের পরীক্ষায় ভালোই করবে, ইহাই সত্য। কোশ্চেনগুলো হয় এমন যে তোমার জগৎ থেকে মিল লাগবে, মানে এইটা তো আমার জন্য করছে, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এবার দেখো, এই মজা করছি, পোলা উল্লাপাল্লা করছি, মজা করছি মজা করছি, আরে উড়ে দাও, আসো এই ক্লাসে আসো। ফাইন। তো এবার দেখো যে এই গলা শুকায় গেছে, দেখো কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল এদের লব্ধির ওই দিক বরাবর উপাংশের সমান হয়। ঠিক আছে? তো আমরা না এটা একটা ছবি এঁকে দেখি, দেখো দেখো এই মনোযোগ দেখো, এই দেখো। আমার মাঝে মাঝে মনে হয় যে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে তোমাদেরকে মারা যায় না। যেটা ব্যাট দিয়ে পিড়াইতে পারতাম খুব ভালো লাগতো, তাই না? ওই যে আছে না পৈশাচিক আনন্দ বলে একটা ব্যাপার আছে। পৈশাচিক আনন্দ বুঝো? যে নিজের ভিতরের যে অন্তরাত্মা এটা আনন্দ পায় অনেক সময়, কিছু পৈশাচিক আনন্দ আমি পাইতাম। আমি একটু বলি, একটু রিলেট করি তোমাদের, তোমরাও পাবা এক সময়। তো যারা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের জন্য বুয়েটের পরীক্ষাটি অনেক ইম্পর্ট্যান্ট একটি পরীক্ষা। মানে এমন একটি পরীক্ষা, পরীক্ষার আগের মুহূর্তে সবাই নার্ভাস হয়ে যায় 3 ঘন্টার একটি পরীক্ষায় ঢোকার আগে। তো সেটা আমাকে ফেস করতে হয়েছে। আমি জানি এটা কতখানি প্রেশার মেন্টাল, পরীক্ষা শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে। তো আমি যখন চান্স পেয়ে যাই বুয়েটে, তো আমার তো চান্স হয়ে গেছে। এরপরে যে আমার জুনিয়র স্টুডেন্ট যারা হচ্ছে গিয়া বুয়েট পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট, ওই দিনটা আমার খুব আনন্দের দিন থাকতো। ওই দিনটাতে পরীক্ষা শুরু হওয়ার 15-20 মিনিট আগে আমি হলের বারান্দায় দাঁড়ায় থাকতাম। হলের বারান্দা দিয়ে দেখা যেত যে কোমলমতি শিশুরা, তোমরা একদিন থাকবে ওখানে, যে সবাই লাইন বেঁধে দাঁড়ায় আছে, একটু পরে পরীক্ষা হলে ঢুকবে, 10 মিনিট বাকি বা 30 মিনিট লাইক। তো তখন আমি দাঁত ব্রাশ করতে করতে খুব আনন্দ পাইতাম। ওদের মুখগুলো দেখতাম যে কি নাদুস নুদুস বাচ্চাগুলা ঢুকতেছে পরীক্ষা দিতে। আর যখন বাইরে তো দেখলাম একটা লাল লাল ফেস হয়ে বেরোইছে, তাই না? তো আমার না ভাল লাগতো, একটা পৈশাচিক আনন্দ যে খাইছে মারা, বা পরীক্ষা মানে একটা প্রেশার খাইছে আর কি, বুঝছো তো? তো এইটা একটা নির্মল আনন্দ, তাই না? তো এটা আমি কেন বলছিলাম যে ওই যে তোমাদের মারা দরকার, এটা যে আমি বললাম, অ্যাকচুয়ালি মারা দরকার না, বাট তোমরা এমন এমন কিছু কোশ্চেন মাঝে মধ্যে করো, তাই না? তো সেগুলো শুনলে তোমাদেরকে মারতে মন চায়। ভাইয়া, স্যার ভেক্টরে কয়টা লেকচার হবে? আমি চিন্তা করছি 12টা। 12টা করছি, একদিনটা বেশি হতে পারে, প্র্যাকটিস ক্লাস বাড়ায় যদি করি, নাও হতে পারে। ইউজুয়ালি 12টা না, আমি মনে করি ভেক্টর 10টায় শেষ করাটা কর্তব্য। তোমাদের একটা ভুল ধারণা প্রথমে ভেঙে দিই, ফুল সিলেবাস পড়বা, কোনো জিনিসকে অনেক ক্লাসের মাধ্যমে বাড়ায় পড়া মানে তোমার এটা দুর্বলতায় পরিণত হবে। আবার একদম 2 ক্লাসে পড়ছো মানে সেটাও দুর্বলতাই হবে। তো একটু অপটিমাল পড়তে হবে, না মিনিমাল না ম্যাক্সিমাম, পড়তে হবে অপটিমাল, যতটুকু স্ট্যান্ডার্ড হয়। তো আমি মনে করব 10টাতে আসলে বেস্ট হয়। কিন্তু প্রথম চ্যাপ্টার ভেক্টর তোমাদের কলেজ শুরু হতে লেট থাকবে, এজন্য আমরা 2-1টি ক্লাস যাতে করে তোমরা একটু স্লো পেসে বুঝতে পারো তাই। কিন্তু যখন সামনে আগাবো নেক্সট চ্যাপ্টারগুলোতে আমরা চেষ্টা করব ডেফিনেটলি অপটিমাল ক্লাস রাখা, কারণ ওইটাই বেস্ট প্র্যাকটিস। তো দেখো দেখো, মনে করো আমি 2টা ভেক্টরকে যোগ করব, মনে করো 2টা ভেক্টরকে আমি যোগ করব, 2টা দিয়েই আমরা বুঝবো, 3টা হলেও তো পারবো। 2টা ভেক্টর কি কি? একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর, এইটার সঙ্গে আমি কিউ ভেক্টরকে যোগ করব। এখন এই 2টা যোগ করলে লব্ধি পাইছি আর। তো ধরে নাও এই পি কিউ ভেক্টর এভাবে আছে, দেখো এই যে এভাবে আছে, এই যে পি কিউ ভেক্টর এভাবে আছে, এই যে এই যে পি কিউ ভেক্টর, এইটা পি ভেক্টর, আর এইটা হচ্ছে কিউ ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর। দেখো পি কিউ ভেক্টর, এক প্রথমে পি তারপরে কিউ। এই যে প্রথম যে ভেক্টর এটা হচ্ছে পি ভেক্টর, আর পরে যে ভেক্টর এটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টর। তো এদেরকে আমাদের যোগ করতে হবে, এইটা পি ভেক্টর আর এইটা কিউ ভেক্টর। সো পি কিউ এর যোগফল হবে আর। দেখতেছো না এটা একটা ত্রিভুজের মতো হচ্ছে না একই ক্রমে? তাহলে এদের লব্ধি কিন্তু প্রেডিক্ট করা যায়। লব্ধি হবে ওই ত্রিভুজেরই
অপর বাহু বিপরীত ক্রমে, এই যে এইটা তো লব্ধি, এটা তো তোমরা সবাই জানো, আমি শিওর এটা তোমরা সবাই জানো। ওকে, তো এটা হচ্ছে এদের লব্ধি আর, এটা হচ্ছে এদের লব্ধি আর, এটা হচ্ছে তাদের লব্ধি আর। এগুলো আমরা জানি ত্রিভুজ বিধি। দেখো এইটা পি এইটা কিউ একই ক্রমে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওদের যোগফল গেল এটা। এবার আমরা এইটাকে মিলাবো এই উপাংশের সঙ্গে, তাই না, এই সূত্রের সঙ্গে, এইটার সঙ্গে এটাকে মিলাবো, এবং এটা তুমি লজিক্যালি দেখবা যে ইনটিউশন থেকেই মনে হবে হ্যাঁ তাই তো, এছাড়া কি হবে। তো দেখো যে বলছে কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশ। তো এখানে কতগুলো ভেক্টর বলতে দুইটা ভেক্টর পি কিউ, কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল। তাইলে আমি আগে পি এবং কিউ এর যে কোনো দিক, যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর উপাংশগুলো বের করব, এরপরে তার যোগফল বের করব। তাহলে এবার দেখো আমি এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে চাই, তাহলে উপর থেকে যদি আলো ফেলি পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, বুঝতেই পারছো যতটুকু ছায়া পড়ে, যতটুকু ছায়া পড়ে, যতটুকু ছায়া পড়ে। তো দেখতেছো এখান থেকে যে যদি উপর থেকে আলো ফেলি তাহলে পি এর ছায়া পড়বে এতটুকু, পি এর ছায়া পড়বে এতটুকু, এটাকে আমরা বলতে পারবো পি এক্স, এক্স বরাবর অংশ, পি এর এক্স বরাবর অংশ। তো আমরা পি এর এক্স বরাবর অংশ পাইছি, এবার আমরা কিউ এর এক্স বরাবর অংশ দেখতে চাই, কিউ এর এক্স বরাবর অংশ দেখতে চাই, কিউ এর এক্স বরাবর অংশ দেখতে চাই। তাহলে কিউ এরও আমরা এক্স বরাবরই অংশ নিব, সবারই একই দিক বরাবর অংশ নিব। তাহলে উপর থেকে আলো ফেললে কিউ এর ছায়া কতটুকু পড়বে, দেখো এই যে কিউ এর ছায়া পড়বে এতটুকু, কিউ এর ছায়া খেয়াল করো এইখান থেকে এতটুকু পড়বে। দ্যাট মিনস এটা বলা যায় এইটা হচ্ছে গিয়া কিউ এক্স, কিউ এর এক্স বরাবর অংশ। আলো ফেললে এটার ছায়া এক্স বরাবর এতটুকু, এটাই উপাংশ এক্স বরাবর, পি এর ছায়া এতটুকু, এটাই এক্স বরাবর উপাংশ। তো এখানে বলেছে কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল, মানে এই পি এবং কিউ এর এক্স বরাবর উপাংশগুলো তো পেয়ে গেছি, একটা পি এক্স আর একটা কিউ এক্স, এদের যোগফল বলতে কতটুকু বুঝাবে তাও তো আমরা বুঝে গেছি, এদের যোগফল বলতে কিন্তু এতটুকু বুঝাবে, এই দুইটারে যোগ করলে কি এইটা প্লাস এইটা মানে এতটুকু পেয়ে যাবে এই রেখাটা। তো বলছে যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল এদের লব্ধির ওই দিক বরাবর উপাংশের সমান, সেদের লব্ধি আর। এখন আমরা আর এরও এক্স বরাবর উপাংশ ওদের যোগফলের সমান হয় কিনা দেখব। তো দেখলেই তো বুঝতেছি কোয়াইট কমন সেন্স, এই আর ভেক্টরের উপর থেকে যদি আমি আলো ফেলি ছায়া পড়বে কতটুকু, বুঝতেই পারতেছে এইটা আর ভেক্টর, এই যে রেডটা, তাহলে ছায়া তো এতটুকুই পড়বে, এই যে এতটুকু একদম পুরো এই পুরো রেখাটা। তার মানে এটাকেই আমরা বলতে পারবো আর এক্স, এটাকেই আমরা বলতে পারবো আর এক্স। দেখো এই লব্ধি যে তার ছায়া পড়বে এই এতটুকু, যেটা আর এক্স। তোমরা কি খেয়াল করেছো, অবশ্যই করেছো, যে এই আর এক্স ইকুয়ালস টু পি এক্স প্লাস কিউ এক্স, পি এক্স এর সঙ্গে কিউ এক্স যোগ করলে আর এক্স, তো মিলে গেল, তো মিলে গেল না, মিলে গেল। তো এখানে তো বলাই ছিল যাদেরকে যোগ করব তাদের এক্স বরাবর অংশের যে যোগফল হবে সেটা তাদের যে যোগফল তারও ওই দিক বরাবর অংশের সমান হবে। তো এখান থেকে দেখো এই জায়গা থেকে স্পষ্ট লেখা যাবে যে আর এক্স ইকুয়ালস টু পি এক্স প্লাস কিউ এক্স। তাহলে এক্স বরাবর পি এর অংশ, এক্স বরাবর কিউ এর অংশ, এদের যে যোগফল নিচ্ছি ডিরেক্ট, সেটাই আসছে ওদের যে লব্ধি তারও এক্স বরাবর অংশের সমান। মিলছে, তো এক্স বরাবর মিলছে, তাহলে কি আর অন্য কোনো বরাবর না মেলা হবে, হবে না, যে কোনো দিকে নিলেই মিলবে। তো আমরা ওয়াই আর একটা টেস্ট মেরে দেখতে পারি। তো দেখো এই ওয়াই কি হয়েছে, এই ওয়াই ওয়াই ওয়াই, এই পাশ থেকে যদি আলো ফেলি পি এর এই দিকে অংশ আসবে কতটুকু, দেখো এই যে এখনই এখনই হয়ে যাবে, দেখো এই সবাই বুঝে ফেলছি। এই পাশ থেকে যদি আলো ফেলি তাহলে পি এর এই দিক বরাবর অংশ, পি এর এই দিক বরাবর অংশ, পি এর এই দিক বরাবর অংশ আসবে পি ওয়াই, নিশ্চয়ই সবাই বুঝতেছো, এই ওয়াই অক্ষ বরাবর অংশ দিচ্ছি, এতটুকু ছায়া পড়বে পি ওয়াই। ঠিক তেমন করে কিউ এর যদি আমি এই দিকের অংশ নেই, দেখতে পাচ্ছ আলো যদি এই পাশ থেকে ফেলি তাহলে কিউ এর এই দিকের অংশ হবে এতটুকু, যেটা হবে কিউ ওয়াই। তাহলে দেখো এই দুইটা যোগফল হচ্ছে পুরো এইটুকু, পি ওয়াই কিউ ওয়াই। এবার আমরা দেখতে চাই আর এরও কি লব্ধি তাই, এদের যে লব্ধি তারও যদি আমি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নেই তাহলে দেখো পুরো এতটুকুই পেয়ে যাব, পুরো এতটুকুই পেয়ে যাব, এই যে পুরো এতটুকুই পেয়ে যাব, এই যে এই দুইটা যোগফলের সমান, যেটা হচ্ছে আর ওয়াই। দেখো এই পুরোটার এই দিক বরাবর যে ছায়া সেটা যাদের যোগ করছি তাদের এই দিক বরাবর ছায়া যোগফলের সমান, মানে পি ওয়াই প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু আর ওয়াই। তাহলে আমরা লিখতে পারবো আর ওয়াই
ইকুয়ালস টু পি ওয়াই প্লাস কিউ ওয়াই। তাহলে এটা আমরা সবাই বুঝে গেছি যে এই কথা সত্য, যে কোনো বরাবর যদি আমি উপাংশ নেই অনেকগুলো ভেক্টরে, তাদের উপাংশগুলো যোগ করে দিলে ওদের লব্ধির ওই দিক বরাবর উপাংশেও একই থাকবে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে এই বলা মাইরা একদম সিফাতটা কিন্তু এখন একটা মনে করো দিব একটা কিন্তু। হ্যাঁ ফাইন, সিফাত মনে করতেছে যে এটা বললে মনে হয় ভাইয়া খুব মন খারাপ করতেছে। আই এম ফিলিং প্রাউড। ওকে, তুমি বলতে থাকো। ভেরি গুড, ফাইন। সো এটা নিশ্চয়ই সবাই বুঝে গেছো তাই না, কতগুলো ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশগুলোর যোগফল এদের লব্ধির ওই বরাবর উপাংশের সমান হয়। সো যদি তিনটা থাকতো, তিনটার উপাংশ নিয়ে যোগ করে দিলে ওই তিনটার লব্ধির উপাংশ ওই বরাবর একই আসতো। তাহলে এখন এইটা অ্যাপ্লাই করে আমরা একাধিক ভেক্টরকে যোগ করা দেখব। এইটা করলেই আজকে ক্লাসে আমার যতটুকু টার্গেট ওটা পড়ানো হয়ে গেছে। ওকে ফাইন, এবার দেখো দেখো যে দেখো যে দেখো যে আমরা এখানে এই কাজটা করব একটা অঙ্কের মাধ্যমে করব। হ্যাঁ, একটা অঙ্কের মাধ্যমে এটা আমরা করব। আমরা তিনটা ভেক্টর থাকবে, এইটাকে আমরা লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে যোগ করব। লেটস সে এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, দেখো এইটা একটা ভেক্টর, দেন এটা একটা ভেক্টর, দেন এইটা একটা ভেক্টর। এই তিনটা ভেক্টরকে আমরা যোগ করতে চাই। বলা আছে মান, মান বলা আছে। এইটার মান লেটসে ধরে নাও সবগুলা বল ভেক্টর, এইটার মান হচ্ছে 7 নিউটন এবং এখানে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এইটার মান 8 নিউটন, বল তো ভেক্টর রাশি জানি আমরা। এবং এখানে এই কোণটা বলে দিছে, এই কোণটা বলে দিছে যেটা হলো 45 ডিগ্রি। এবং এই ভেক্টরটা দেখতে পাচ্ছ তোমরা, লেটস সে এটা 10 নিউটন এবং এখানে এই অ্যাঙ্গেলটা বলে দিছে 25 ডিগ্রি। এখন এদের তিনজনের যোগফল বের করতে হবে। তো আমরা এই অঙ্কটাকে অনেকবার করব, আজকে একটা অ্যাপ্রোচে করব। আজকে জাস্ট সোজা সাপটা লম্বাংশ কেমনে প্রথমে ইউজ করতে হয় এটা দেখব। এরপরে ক্লাসে এইটারে আমরা আরেকটু এফিসিয়েন্টলি কেমনে তাড়াতাড়ি করে ফেলান যায় সেটা দেখব। এরপর এবং ওই ক্লাসে আমরা এইটা ক্যালকুলেটরে একবারে কেমনে করে ফেলান যায় সেটাও দেখব। ঠিক আছে, তো আজকে আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করে এটা দেখব। এখন আমরা দেখতেছি এখানে তিনটা ভেক্টর। কি কি ভেক্টর? এটা হচ্ছে F1 ভেক্টর, F1, এটা হচ্ছে F2 আর এটা হচ্ছে F3। এখন এদেরকে যোগ করব। তো আমরা যেটা করব, প্রথমে এক্স অক্ষ বরাবর, এটা সবথেকে লেমেস্ট ওয়ে। ওকে ফাইন। সো এক্স ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করব। তো প্রথম কাজ হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ বের করা। প্রথম কাজ এক্স অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করা। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উপাংশ। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ। তো এক্স অক্ষ বরাবর উপাংশ যখন নিব, এই লেম ওয়েতে যখন আমরা করব, আমি সবগুলো ওয়ে দেখাবো। একটা ওয়ে শিখলে অনেক সময় প্যাস খেয়ে যাবা, সবগুলো ওয়ে শিখলে তোমার ক্লারিটি থাকবে টপিকের, যে আচ্ছা ব্যাপারটা কি হয়েছে, তাই না? ফাইন। তো প্রথম যে কাজটি আমরা করব, যাদেরকে যোগ করতেছি তাদের সবাই এক্স অক্ষের সঙ্গে যে কোণ, তার কস দিলেই তো এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়ে যাব। দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ, প্রথমে 7, 7 এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে? 30। খেয়াল করে দেখো, 7 এক্স অক্ষের সঙ্গে কোণ করছে কত? 30। আমরা একই দিক থেকে কোণটা নিব সবসময়। এই দেখো কাউন্টার ক্লকওয়াইজ কোণ নিচ্ছে, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 7 এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে 7 এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 7 cos 30। আমরা জানি কস ওই যে যে অক্ষের দিকে উপাংশ, ওই অক্ষের দিকের সঙ্গে যে কোণ, তার কস নিলে ওই দিকের অংশ পাচ্ছি। তাহলে দেখো এক্স এর সঙ্গে কোণ 30, তাহলে 7 cos 30 এক্স অক্ষ বরাবর অংশ পাইছি একজনের। প্লাস আমরা জানি যাদেরকে যোগ করব সবার ওই দিক বরাবর অংশগুলোর যোগফল নিতে হবে। একটার এক্স অক্ষ বরাবর অংশ নিছি আমরা। এইবার এই 8, এই 8 খেয়াল করে দেখো এক্স অক্ষের সঙ্গে এই এন্টিক্লকওয়াইজ কত কোণে আছে। এখানে যদি 45 হয়, তাহলে এই কোণটা হবে 135, ইজেন্ট ইট? একই দিকের থেকে কোণ নিচ্ছি বারবার। এইটা 45, তাহলে এইখান থেকে কোণ 135, তাহলে 8-এর এই দিক বরাবর অংশ হবে 8 cos 135, 8 cos 135। নিশ্চয় সবাই বুঝছো, দুইটার উপাংশ পাইছি এক্স অক্ষে। এবার এই 10, দেখো তো এই দিকের সঙ্গে এই 10 কত কোণে আছে?
এই দিকের সঙ্গে এক দিকের সঙ্গেই তো নিচ্ছি এক্সের ধনাত্মক দিকের সঙ্গে। দেখো এই যে হয়ে গেছে। এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? এই যে কোণটা এটা কত হবে? এইটুকু তো 180, আর এইটা যদি 25 হয় তাহলে এইখানে আছে 75, প্লাস 2টা তো 90। দেখো এই থেকে এই পর্যন্ত 180, আর এইটুকু হয়েছে 75, যেহেতু এইটা 25, তাহলে 180 প্লাস 75, 180 প্লাস 75 না, তাইলে এখানে 20 দিয়ে দিলাম, 200, তাহলে এখানে কত গেল? 55, 255। তাহলে এটা হচ্ছে 255। দেখো এই যে 180 প্লাস হচ্ছে গিয়া 75, তাই না? 255, এটাই তো হয়। 270 থেকে 25 বাদ যাবে, ঠিক আছে, হ্যাঁ 55। তাহলে দেখো এখানে 255, তাহলে 10-এর এই দিক বরাবর অংশ হবে 10 cos 255। তো দেখো তিনজন ছিল, তিনজনেরই কিন্তু এক্স বরাবর অংশ আমি নিছি। এই তিনজনেরই যে এক্স বরাবর অংশ, আমি ধরে দিলাম এই তিনটারই লব্ধি আর, এই তিনটারই লব্ধি আর, এই তিনটারই লব্ধি হচ্ছে আর। তাহলে লব্ধির এক্স বরাবর অংশ হবে আর এক্স। তাহলে সবার এক্স অক্ষ বরাবর অংশের যোগফলই লব্ধির এক্স অক্ষ বরাবর অংশ। নিশ্চয়ই এটা বুঝছি, সহজ কথা। এটা তো আমরা শিখছি, এখানেই শিখছি যে যাদেরকে যোগ করছি তাদের এক্স অক্ষ বরাবর অংশগুলার যোগফল হবে ওদের যে লব্ধি তার এক্স অক্ষ বরাবর অংশ। তাইলে আমরা লব্ধির এক্স অক্ষ বরাবর অংশ পেয়ে গেছি, আর এক্স। বুঝছি সবাই? তাহলে এবার কি করা উচিত? কমন সেন্স। এবার ওয়াই অক্ষ বরাবর অংশ বের করা উচিত। এবার ওয়াই অক্ষ বরাবর অংশ বের করা উচিত। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তোমাদের এখন বেশি কাজ নাই। ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করার ক্ষেত্রে জাস্ট একই লাইনে প্রত্যেকটার কস দিয়ে সাইন বানাই দিবা, আর কিছু চেঞ্জ করতে যাবো না, জাস্ট এই কসটাকে সাইন বানাই দিবা, তাইলে হয়ে গেছে। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশকে আমরা বলতে পারি লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ, মানে আর ওয়াই। কাজ হচ্ছে সিম্পল, এখানে বেশি জ্ঞান ফলাবা না, এখানে যেটা করবা জাস্ট কসকে সাইন করে দিবা। তাহলে 7 সাইন 30 ডিগ্রি, জাস্ট এই কসটা সাইন হয়ে গেছে, প্লাস 8 এই কসটা সাইন হয়ে যাবে সাইন 135, এই যে 135। দেন এইটা সাইন হয়ে যাবে 10 সাইন 255, 255 শেষ। তো এইটা তো মান পেয়ে গেছি, ডেফিনেটলি আমরা এইটার আর এটার মান বের করে ফেলতে পারছি। তো এটা যেহেতু আমরা করছি, এটা একটু মান টান বের করে দেওয়া যেতে পারে। তো দেখো এই মান কত আসবে, উপরে এটা মান আসবে cos 30 প্লাস 8 cos 135 প্লাস 10 cos 255, ফাইন। এইটার মান আসবে আর এক্স, আর এক্স, আর এক্স মাইনাস 15.51 ইউনিট। চেক করে দেখবা যে ঠিকঠাক তুলছো কিনা সব কিছু। এই ভুল তুলছি আমি, দাঁড়াও, ভুল তুলি নাই, ডিগ্রি মুডে আনছি আর কি এখন। ফাইন, এইটার ভ্যালু আসবে, এইটার ভ্যালু আসবে, এইটার ভ্যালু আসবে, এইটার ভ্যালু আসবে, এইটার ভ্যালু আসবে মাইনাস, সবাই ক্যালকুলেশন করো কিন্তু, তাই না? আমি কিন্তু ভুলভাল লিখবো মাঝে মধ্যে, দেখবো তোমরা মনোযোগী কিনা। এটা মনে হয় ঠিকই লিখছি। ফাইন, আরেকবার দেখি। 7 cos 30, 8 cos 35, হ্যাঁ 10 cos 255, ডান। এটাই তো হচ্ছে, তো এটাই। তো দেখো আমরা আর এক্সের মান পেয়ে গেছি, এটা হচ্ছে আর এক্স, আর এক্সের মান আমরা পাইছি, এক্স অক্ষ বরাবর অংশ। এবার আমরা আর ওয়াইও পাইতে চাই, ওয়াই অক্ষ বরাবর অংশ। ওকে, 255 sin 30 sin 135 sin 255, এইটা আসবে মাইনাস 0.5 ইউনিট। তাহলে দেখো লব্ধির এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অংশ পাইছি, মানে লব্ধি পেয়ে গেছি। দেখো লব্ধির দুইটা অংশ পাইছি। লব্ধির কোন কোন অংশ পাইছি? লব্ধির এক্স এর অংশ পাইছি, ওয়াই এর অংশ পাইছি। আর এক্স ওয়াই তো 90 ডিগ্রি কোণে থাকে, তো 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধির মান কত হবে এটা কে না জানে? এটা জানে না এমন কেউ নেই ক্লাসে। আমি লাস্ট ক্লাসে এটা দেখাইছি যে যদি 90 ডিগ্রি কোণে থাকে, এক্স ওয়াই তো 90 ডিগ্রি কোণেই আছে, তাইলে লব্ধির মান হয়, লব্ধির মান হবে দুইটারই
বর্গের যোগফলের বর্গমূল, যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এইটার বর্গ সঙ্গে এটার বর্গ যোগ করে বর্গমূল। তো এই দুটার ভ্যালু আমি জানি। এই আর এক্স এর ভ্যালু ওই যে ওখানে আমরা পাইছি -2.18, আর এই আর ওয়াই এর ভ্যালু এখানে আমরা পাইছি -0.5। তাহলে দেখো লব্ধির মান চলে আসবে, বর্গ করলেও দুইটা মাইনাসে চলে যাবে। 2.18 স্কোয়ার প্লাস 0.5 স্কোয়ার, দ্যাট ইজ 2.23, 2.23। সো এত ইউনিট, এত ইউনিট বলতে এটা তো বেসিকলি ফোর্স, দ্যাট মিনস এত নিউটন। তো লব্ধির মান আমরা পেয়ে গেলাম। এরপর কি লব্ধির মানই যথেষ্ট? এটা তো মান পাইছি, একটা ভেক্টরের তো মান পাইছি, মানে 50% নাম্বার পাইছি। এবার দিক বের করতে হবে। তো লব্ধির দিকও বের করতে চাই। দিক কেমনে বের করব? এক্স ওয়াই বরাবর অংশ পাইলে দিক বের করা যাবে। লেটসে আমি এক্স এর সঙ্গে দিক বের করব। তো তোমরা জানো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, যার সঙ্গে কোণ সে নিচে, আমি এক্স এর সঙ্গে কোণ বের করতেছি, এক্স এর সঙ্গে লব্ধির কোণ। তাহলে নিচে আসবে আর এক্স আর উপরে যাবে আর ওয়াই। সো আর এক্স আর ওয়াই এর মান আমরা জানি, ট্যান ইনভার্স আর এক্স এর মান -2.18 আর আর ওয়াই এর মান -0.5। সো এটা এখানে বসালে অ্যাঙ্গেল আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 2.18। সো এটা দেখো 12.91 ডিগ্রি, এক্স অক্ষের সঙ্গে এত কোণে আছে। তার মানে এই সবার যোগফল হবে এত নিউটন, সবার যোগফল হবে 2.23 নিউটন, এবং এইটা এক্স অক্ষের সঙ্গে 12.91 ডিগ্রি কোণ করে আছে। এইটাই হচ্ছে এই তিনজনের যোগফল। তো আমরা বুঝে বুঝে ঠান্ডা মাথায় একদম অ্যাকুরেট নিয়মে আইডিয়াল ওয়েতে করেছি। হয়তো বা বুঝাইতে গেছি টাইম লাগছে 3-4 মিনিট। তুমি যদি 5টা ভেক্টরও করতে যাও টাইম তোমার 2 মিনিট 3 মিনিটের বেশি লাগবে না। যত সময় যাবে প্র্যাকটিস করতে করতে দেখবা এটা অত সময় লাগবে না। আরও মজার কথা হচ্ছে এইগুলি যখন আমরা সামনে করব, ক্যালকুলেটারে বসাবো, একবারে কমপ্লেক্স থেকে আনসার বের করে নিব। সেটা কিভাবে করায় সেটা আমি ক্লাসে ক্যালকুলেটার এখানে আইনা সিমুলেটর দিয়ে দেখাবো। আজকে আমরা জাস্ট লম্বাংশ উপপাদ্যটা কি সেটা শিখেছি। এর মাধ্যমে যেহেতু 3টারে যোগ করা যায়, 4টা থাকলেও যাইতো, এখানে 3টারে আনছি, আর একটা থাকলে ওটারেও নিতাম। এরপরে এইভাবে করে আমরা বের করে ফেলতে পারতাম। স্যার ক্লাস রুটিন কোথায় পাবো? আমার কাছে পাবে। ক্লাস রুটিন আমার কাছে রয়েছে, এবং এখন আমি সেই রুটিনটা তোমাকে দিব, এবং এটা এখন তোমার কাছেও থাকবে। সো রুটিনটা মাথায় ঢুকায় নাও। হ্যাঁ, প্রত্যেক দিন রুটিন খুঁজো না, রুটিনটা মাথায় ঢুকায় নাও। শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ, আজকে সোমবার। তো শনি সোম বুধ রাত্র 8টায়, শনি সোম বুধ রাত্র 8টায় আজকে 5 নম্বর ক্লাস। ঠিক আছে? ছুটি দিয়ে দেন এখন। হ্যাঁ, এখন ছুটি দিয়ে দিব, এখন ছুটিই দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি এখন ছুটি দিয়ে দিব। যতটুকু আমি পড়াইতে চাইছি অতটুকুই পড়াইছি। তোমরা কেবল পড়তে আসছো, তোমাদেরকে খুব বেশি প্রেশার দিব না, কারণ এখন অতটুকু সময় আমি আসলে ইউটিলাইজ করব। আমি চাবো না এমনভাবে প্রথমেই পড়ায় দিতে যে ভয়েই তুমি আসলে ফিজিক্স থেকে দূরে ছিটকায় যাও। এইটা হয় অনেক সময়, হয় না? অধিক সান্নসে গাজন নষ্ট, ছেলেপান পড়তে আসছে, যতটুক পারে এখন পড়লো, তাতে কিন্তু তুমি হাসি খুশি মুখে এটা কন্ট্রোল পাবা। কিন্তু ওই দিনে 5 দিনের পড়া যদি তোমারে পড়ায় দেওয়া যায়, পরের দিন আর তুমি আসলে ফিজিক্স পড়তেই চাবা না। যে একটা ব্যাপার আছে না, 3 বেলার খাবার 1 বেলায় যদি তুমি খেয়ে নাও, সেক্ষেত্রে তোমার কি হবে বলো তো? পেট খারাপ হবে। তো আমি তোমাদের ভয় ধরায় দিতে চাবো না। ঠিক আছে, ফাইন। তার মানে এই না যে 1 ঘন্টা 15 মিনিটই ক্লাস সবসময় হবে। আমরা সক্ষম হব, আমরা আরও জোরে দৌড়াবো, তাই না? বাচ্চারা যখন প্রথমে দৌড়ায় হামাগুড়ি দেয়, এরপরে হাঁটতে শিখে, তারপরে দৌড়, তারপরে লং জাম্প, এরপরে হাই জাম্প। ঠিক আছে? 245 হবে স্যার, 245, 245। ও হ্যাঁ, দেখলাম, এটা তো আমি ইচ্ছা করে দিলাম তোমাদেরকে। দেখলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা, তাই না? এই যে দেখলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। 245 কেমনে হবে দেখি তো? 90, 90, 180, 270, 270 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে হচ্ছে গিয়া 50, 45। হ্যাঁ, 45ই হবে। এখন সব কারেক্ট করতে হবে। কারেক্ট করো, আনসার বলো। এই যে কারেক্ট করে দিলাম, এটা কিন্তু 4, এই যে এখানেও এটা 4। তো খুব বেশি বড় পার্থক্য হবে না। তো এই দুইটার মানে কিছুটা পার্থক্য হবে, এই পার্থক্য বসায় এখানেও একটু পার্থক্য হবে, এখানেও একটু পার্থক্য হবে, দ্যাটস ইট। ঠিক আছে? বুঝছি সবাই? এই যে আমি লিখছিলাম 255, 245 হবে। তো এটা কেন লিখছি? এই যে দেখছো, ওর জন্যই লিখছি। ও যে মনোযোগী এটা বোঝা গেছে, তাই না? ওর জন্য একটা তালি দাও সবাই। কারণ হচ্ছে যে ও মনোযোগী, আমি ইচ্ছা করে লিখছি, দেখলাম যে কার কার মনোযোগ আছে। আমি যা যা কিছু ভুল লিখবো মনে রাখবা, ইচ্ছা করে লিখছি, মজা করতেছি।
স্লিপ অফ দ্য পেন। এটা তোমরা এমনিতেই বুঝছো, তোমরা তো স্মার্ট, এটা বলার দরকার ছিল না। যাই হোক, ফাইন, তো সবাই এটা বুঝে গেছি তাই না? তো দেখা হচ্ছে পরবর্তী দিন। আজকের কাজ কি? আজকের কাজ, বাসায় তুমি নিজের মতো কইরা কতগুলা ভেক্টর ধরবা, 3 4 5টা ধরবা বিভিন্ন কোণে ধইরা, তারপরে সেইটার উপরে লম্বাংশ মাইরা লব্ধি বের করবা, এতটুকুই। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সোফা টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই। সবাই নোট জমা দিবা, হ্যাঁ নোট জমা দিবা, সবাই নোট জমা দিবা। যারা ব্রাজিলের সাপোর্টার, তোমাদের জন্য আমার আসলে মনের অন্তরস্থল থেকে সমবেদনা। আর তোমরা ব্রাজিলের হয়ে আমরা প্রতিশোধ নিয়ে নিব, টেনশন নাই। ঠিক আছে, চিল, লাভ ইউ, বাই, আল্লাহ হাফেজ, বাই 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 বাই। ওকে।